একটা মানুষের পাস্ট লাইফ থেকে কি কি প্রবলেম আসতে পারে? পাস্ট লাইফ আমরা জ্যোতিষশাস্ত্রে দেখি 9th হাউস থেকে। তো এবার যদি আমার নবম স্থানে প্রবলেম হয় তাহলে আমার অবশ্যই পাস্ট লাইফ থেকে প্রবলেম আসবে। প্রথমে দেখো, তোমার যদি নবম ঘরে বৃহস্পতি থাকে তার মানে তুমি আগের জন্মে কীরকম মানুষ ছিলে। তুমি আগের জন্মে একজন প্রচণ্ড ধার্মিক মানুষ ছিলে। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। তো তোমার সোলটা কোন তল থেকে এসে সেটাও জানতে পারবো। আবার 7টা স্বর্গও থাকে, যেমন ধরো আমরা পৃথিবীতে আছি ভূলোক। নবম স্থান যদি ফার্স্ট হাউস হয় তাহলে দশম স্থান কী দেখাবে, তার আগের জন্মে ফাইন্যান্স কীরকম ছিল বা সে আগের জন্মে টাকা পয়সা রোজগার করার জন্য কী করেছিল। তৃতীয় স্থান দেখাবে তার কমিউনিকেশন স্টাইল কীরকম ছিল, সে কীভাবে কথাবার্তা বলতো। জেমস্টোন সাজেস্ট করার দুটি উপায় আছে, একটা হচ্ছে প্রতিকূল, একটা হচ্ছে অনুকূল। অনুকূল মানে যে গ্রহগুলো তোমার জন্য ভালো সেটাই আমার তোমাকে সাজেস্ট করা। যে প্ল্যানেটটা আমার খারাপ হয়ে আছে আমি সেই প্ল্যানেটের রত্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু প্রচণ্ড খারাপ। কেন খারাপ এটা? কারণ ধরো তোমার যদি লিভারে প্রবলেম হয় তুমি লিভারের ওষুধ খাবে। জেমস্টোন সেভাবে কাজ করে না। যদি কারোর রাহু 10-এ থাকে তার মানে সে সারা জীবনই কেরিয়ারে ফোকাস করবে। যে সময়টা মৃত্যু হলো, ধরো ডাক্তাররা যেরকম নোটিস করে টাইম অফ ডেথ 10:22 রাত্রিবেলা, ধরো 28শে জুলাই, সেই সময় আমি একটা চার্ট কাস্ট করবো। সেই চার্টে দেখবো যদি অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে যদি শুভ প্ল্যানেট থাকে ফ্যান্টাস্টিক, যদি অশুভ গ্রহ থাকে পুনর্জন্ম নিয়ে বা পূর্বজন্ম নিয়ে আমাদের পডকাস্টে অনেক আলোচনা হয়েছে, বাট আজকেরটা একটু অন্যরকম। আজকেরটা বিশেষ করে চার্ট, মানে আপনার ন্যাটাল চার্ট খুলে আপনারা বুঝতে পারেন কোথায় আপনার কোন গ্রহের অবস্থান, সেই অনুযায়ী আপনি পূর্বজন্মে কী ছিলেন এই সব কিছু বলে দেবে আজকে আমাদের গেস্ট। আজকে আমাদের সাথে রয়েছে অ্যাস্ট্রোলজার অনুভব ভৌমিক। অনুভবদার সাথে একদম ডিটেলে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও আরও নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন যেটা হয়তো আগে কোনোদিনও শোনেননি, তাই পুরো পডকাস্টটি শুনতে হবে। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। অনুভব ভৌমিক অন ইউটিএস। অনুভবদা, ইউটিএসে তোমায় স্বাগত। থ্যাংক ইউ শান্তদীপ। তোমার প্রথম ইউটিএসে ডেবিউ আমি বলতে পারি। তো আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, মৃত্যু, পাস্ট লাইফ, আরও অনেক কিছু। বাট পাস্ট লাইফ নিয়ে আমরা আগে পডকাস্ট করেছি। তোমার কাছ থেকে একটু অন্যরকম প্রশ্ন, মানে উত্তর জানতে চাইবো। প্রশ্ন তো আমি করব, উত্তর তুমি দিও। আমি প্রথম প্রশ্ন যদি তোমাকে বলি যে একটা মানুষের পাস্ট লাইফ থেকে কি কি প্রবলেম আসতে পারে? দেখো, পাস্ট লাইফ আমরা জ্যোতিষশাস্ত্রে দেখি 9th হাউস থেকে। তো আমাদের জ্যোতিষশাস্ত্রের 12টি ঘর আছে, তার মধ্যে যে নবম ঘর সেখান থেকে আমরা পাস্ট লাইফ দেখে থাকি। তো এবার যদি আমার নবম স্থানে প্রবলেম হয় তাহলে আমার অবশ্যই পাস্ট লাইফ থেকে প্রবলেম আসবে। তো আমি প্রথমে বলবো যে কীভাবে তুমি তোমার পাস্ট লাইফটাকে আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, তো প্রথমে দেখো, তোমার যদি নবম ঘরে বৃহস্পতি থাকে তার মানে তুমি আগের জন্মে কীরকম মানুষ ছিলে। তুমি আগের জন্মে একজন প্রচণ্ড ধার্মিক মানুষ ছিলে, হয়তো তুমি টিচার ছিলে, বা হয়তো তুমি অন্যদেরকে অ্যাডভাইস করতে, কাউন্সেল করতে বা গাইড করতে। 9th হাউসে যদি মঙ্গল থাকে তুমি আগের জন্য একটু রাগী টাইপের মানুষ ছিলে, হয়তো তুমি পুলিশ, আর্মি বা স্পোর্টসম্যান ছিলে, হয়তো আর্মিতে কাজ করতে, একটু মারপিট করতে হয়তো ভালোবাসতে এবং একটু রাগী মানুষ ছিলে। হতে পারে হয়তো তুমি ইঞ্জিনিয়ার ছিলে, কারণ মঙ্গল হয়তো ইঞ্জিনিয়ারিংকেও দেখায়। ধরো তোমার নবম স্থানে ঠিক এইভাবেই রাহু বসে আছে। নবম স্থানে রাহু খুব একটা ভালো না, তার মানে পাস্ট লাইফে তোমার কিছু খারাপ কর্মফল থেকে থাকবে, যার জন্য তোমাকে এই জন্মে দুর্ভাগ্য ফেস করতে হবে। এবার ধরো নবম স্থানে রাহুর ম্যাচুরিটি এজ হচ্ছে 42, তাহলে 42 বছর বয়স অবধি তোমাকে দুর্ভাগ্য ফেস করতে হবে এবং তারপরেও কিছুটা করতে হবে। তো এইভাবে নবম স্থান থেকে আমরা পুরো আইডেন্টিফাই করতে পারবো তুমি আগের জন্মে কী করেছিলে, তুমি আগের জন্মে কে ছিলে এবং তোমার আগের জন্মে প্রফেশন কী ছিল, তুমি আগের জন্মে তোমার ওয়াইফের সাথে তোমার রিলেশনশিপ কীরকম ছিল। এবং অ্যাস্ট্রোলজিতে আরও অনেক জায়গা আছে যেখান থেকে আমরা এটাও জানতে পারি যে তোমার আগের বার মৃত্যু এবং এই জন্ম এর মধ্যে পার্থক্য কতটা ছিল, এবং তোমার যে আত্মা, তোমার যে সোল, সেটা কোন তল থেকে এসছে বা কোন স্বর্গ থেকে এসছে। মানে তো হিন্দুইজমে 7টা তল থাকে, মানে পাতালের 7টা সেগমেন্ট থাকে। তো ধরো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। তো তোমার সোলটা কোন তল থেকে এসে সেটাও জানতে পারবো। আবার
সাতটা স্বর্গও থাকে। যেমন ধরো আমরা পৃথিবীতে আছি ভূলোক, তার উপরে ভুবালোক, ভুবা সোহা, রাইট? তারপরে সোয়ালোক, তারপরে ধরো জনলোক, তারপরে মহালোক, তারপরে তপলোক, তারপরে সত্যলোক। তো সত্যলোকে গেলে তো সেই আত্মার ফিরে আসে না, সে তখন মহান সোল হয়ে যায়। বাট ধরো ভুবা এরিয়াতে আছে বা সোয়া এরিয়াতে আছে, সেখান থেকে আত্মাটা কীভাবে ফিরছে? তো একজন মানুষের মৃত্যুর পর কোন তল বা কোন স্বর্গ থেকে সে আত্মাটা ফিরে আসছে, কতদিন আগে মৃত্যু হয়েছিল, কিভাবে মৃত্যু হয়েছিল, তার পাস্ট লাইফে প্রফেশন কী ছিল, তাকে দেখতে কেমন ছিল, এই সমস্ত কিছুই আমরা জানতে পারি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট থেকে। তবে D60 অর্থাৎ ষষ্ঠী অংশ চার্টও দেখতে হয়, এবং মায়ের সাইড থেকে কি কর্মফল আসছে, বাবার সাইড থেকে কি কর্মফল আসছে, তার জন্য আমাদেরকে D40 আর D45 চার্টও দেখতে হয়। আচ্ছা, তাহলে যারা জ্যোতিষ একটুও বোঝে তারা কি করতে পারে, তাদের নবম স্থানটাকে লগ্ন বানিয়ে পুরো চার্টটাকে পড়তে পারে, তাদের বর্তমান চার্ট D1 চার্টকে, যেটা রাশিকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী। তো ধরো নবম স্থান যদি ফার্স্ট হাউস হয়, তাহলে দশম স্থান কী দেখাবে, তার আগের জন্মে ফাইন্যান্স কীরকম ছিল, বা সে আগের জন্মে টাকা পয়সা রোজগার করার জন্য কী করেছিল। তৃতীয় স্থান দেখাবে তার কমিউনিকেশন স্টাইল কীরকম ছিল, সে কীভাবে কথাবার্তা বলতো, খুব বেশি অ্যাগ্রেসিভ লোক ছিল নাকি ভালো লোক ছিল, বা তার এক্সপ্রেশন কেমন ছিল, সে কীভাবে কমিউনিকেট করতো। আমাদের চার্টের যে 12th হাউস, তাহলে সেটা নবম স্থান থেকে চতুর্থ ঘরে পড়ছে, তার মানে 12th হাউস থেকে আমরা পূর্বজন্মের আমাদের ফ্যামিলি কীরকম ছিল সেটা আমরা জানতে পারি। লগ্ন থেকে আমরা জানতে পারবো যে আমাদের পূর্বজন্মে আমাদের সাথে আমাদের সন্তানদের রিলেশনশিপ কেমন ছিল, কারণ লগ্ন হচ্ছে নবম স্থান থেকে পঞ্চম। ঠিক সেরকমই আমরা দ্বিতীয় ঘর থেকে জানতে পারবো যে আমাদের সাথে আমাদের শত্রুদের সম্পর্ক কীরকম ছিল, কারণ সেকেন্ড হাউস হচ্ছে নবম স্থান থেকে 6 নম্বর ঘরে দূরে। আমাদের সাথে আমাদের পূর্বজন্মে আমাদের ওয়াইফ বা হাজব্যান্ডের সম্পর্ক কীরকম ছিল সেটা আমরা তৃতীয় স্থান থেকে জানতে পারবো, কারণ তৃতীয় স্থান হচ্ছে সপ্তম, নবম থেকে। তার মানে আগের জন্মে আমাদের মৃত্যু কীভাবে হয়েছিল, বা লনজিভিটি কতটা ছিল, আমরা কতদিন বেঁচেছিলাম, কী রোগ হয়েছিল, কী কী ক্রনিক ডিজিজ হয়েছিল, সেটা আমরা কোথা থেকে জানতে পারবো, সেটা আমরা জানতে পারবো চতুর্থ স্থান থেকে। তাহলে পঞ্চম স্থান থেকে কী জানবো, কারণ পঞ্চম স্থান তো নবম থেকে নবম, তো এটাকে বলা হয় পূর্ব পুণ্যা, মানে পূর্বজন্মে আমি যা যা পুণ্য করেছিলাম তার সুফল আমি পঞ্চম স্থান থেকে পাবো। তাহলে যার পঞ্চম স্থান ভালো তার সব ভালো, জেনারেলি এটা বলা হয়। তাহলে আগের জন্মে আমার প্রফেশন কী ছিল, সেটা হচ্ছে যে আমার নবম ঘর থেকে 10 ঘর দূরে পড়ছে 6th হাউস। তার মানে আমাদের চার্টের যে 6th হাউস সেটা দেখাবে আমাদের প্রারব্ধ কর্মফল, যে কর্মফলটা অলরেডি আমরা আগের জন্মে প্রফেশনে করেছি এবং যেটা আমাকে এই জন্মে ভোগ করতেই হবে। ওই জন্য অনেক সময় ছোট বাচ্চা একটা জন্মেই সে কাঁদতে শুরু করে, কিন্তু তার তো কোনো বাজে কর্মফল নেই, তাহলে তার শরীর খারাপ হচ্ছে কেন? ওটা 6 নম্বর ঘর থেকে আসে, কারণ ওটা প্রারব্ধ কর্ম, তোমাকে ভোগ করতেই হবে। এটা সঞ্চিত কর্ম বা ক্রিয়ামান কর্মের মধ্যে পড়ে না, এটা 6 নম্বর ঘর থেকে আমরা প্রারব্ধ কর্মকেই দেখতে পাই। তাহলে সপ্তম স্থান থেকে আমরা কি দেখতে পাবো, কারণ এটা নবম স্থান থেকে একাদশ, তাহলে এখান থেকে দেখতে পাবো যে আমাদের আগের জন্মে বন্ধুভাগ্য কেমন ছিল। তাহলে যদি কারোর সপ্তমে মঙ্গল থাকে তার মানে তার আগের জন্মে বন্ধুভাগ্য খুব খারাপ ছিল। আর অষ্টম স্থান থেকে আমরা কি দেখতে পাবো, যে আমাদের আগের জন্মে ঠিক মৃত্যুটা কিভাবে হয়েছিল। ঠিক যেরকম চতুর্থ স্থান থেকে দেখলাম যে আমাদের আগের জন্মে কী কী রোগ হয়েছিল, বাট মৃত্যুর পরে আমাদের সোল তো বডি থেকে এক্সিট করে কোনো একটা কোথাও গেছে, সেটা কিভাবে গেছিলো, যেতে পেরেছে কিনা, বা আমরা কি ভূত হয়ে ঘুরছিলাম কিনা, তো এটা আমরা জানতে পারি। আচ্ছা, মানে নবমটাকে আমাদের মেইন আগে ধরতে হবে, লগ্নের স্থান, সেখান থেকে এবারে 1 2 হিসেবে কাউন্ট করতে হবে পুরো ঘরটাকে। আমরা 10টা হচ্ছে 1 নম্বর, তাই তো? সেটা তাহলে পূর্বজন্মের বিষয়গুলো চলে আসছে। এবার ধরো যদি কারোর নবম স্থানে সূর্য থাকে, তার মানে সে আগের জন্মে তার খুব ভালো লিডারশিপ কোয়ালিটি ছিল, আচ্ছা, সে সম্মানীয় ব্যক্তি ছিলেন। যদি চন্দ্র থাকে, তিনি খুব স্নেহপরায়ণ ব্যক্তি ছিলেন, মাদারলি লোক ছিলেন, সে প্রচণ্ড ইমোশনাল ছিলেন এবং অন্যদেরকে একজন মায়ের মতো স্নেহ করতেন। যদি কারোর কেতু থেকে থাকে, তাহলে তিনি আগের জন্মে খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন এবং পুরোপুরি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। যদি কারোর এখানে মঙ্গল থাকে, তিনি একটু রাগী ব্যক্তি ছিলেন, বা হয়তো তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি খুব পরাক্রমী ছিলেন, সাহসী ছিলেন। বৃহস্পতি থাকলে তার একটা টিচারের মতো স্বভাব ছিল, সে অন্যকে গাইড করতো, কোচ করতো। রাহু থাকলে সে হয়তো একজন আসামি ছিল, বা সে হয়তো ছোটোখাটো ক্রাইম করে থাকতো, সে তার হয়তো ব্ল্যাক মানি ছিল। এগুলো আমরা জানতে পারি। যদি শুক্র থেকে থাকে, তাহলে পূর্বজন্মে সে খুব লাক্সুরিয়াস লাইফস্টাইল লিড করেছিল। আচ্ছা, যদি বুধ থাকে, তার মানে পূর্বজন্মে সে ফাইন্যান্সে খুব ভালো ছিল, তার কমিউনিকেশন স্কিল, কথাবার্তার ধরন প্রকৃতি খুব অসাধারণ ছিল, এবং সে পূর্বজন্মে তার সোশ্যাল সার্কেল অনেক বড় ছিল, কারণ বুধ এগুলোকেই রিপ্রেজেন্ট করে। তো এইভাবে আমরা পুরো চার্টটাকে কিন্তু দেখতে পারি। এবার ধরো কারো ষষ্ঠে সূর্য বসে আছে, ষষ্ঠে সূর্য মানে সেটা 10 ঘর দূরে 9th হাউস থেকে, তার মানে হয়তো তিনি পূর্বজন্মে গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। আচ্ছা,
যদি ওখানে মঙ্গল থাকে ষষ্ঠে তাহলে হয়তো তিনি পূর্বজন্মে আর্মিতে ছিলেন বা স্পোর্টসে ছিলেন। যদি ওখানে জুপিটার থেকে থাকে, ষষ্ঠে জুপিটার থেকে থাকে, যেটা নবম ঘর থেকে 10 ঘর দূরে, তাহলে হয়তো তিনি আগের জন্মে টিচার ছিলেন। তো এইভাবে আমরা প্রফেশনগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। যদি কারো ষষ্ঠে চন্দ্র বা বুধ থেকে থাকে, যদি চন্দ্র থেকে থাকে তাহলে হয়তো তিনি ডাক্তার ছিলেন, আর যদি বুধ থেকে থাকে তাহলে তিনি হয়তো অ্যাকাউন্টেন্ট ছিলেন। রাহু থেকে থাকলে হয়তো তিনি অটোমেশন মেশিন নিয়ে কাজ করতেন বা কোনো হয়তো খারাপ কাজ হয়তো করে থাকতে পারেন। আর কেতু থাকলে ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি। বুধ হচ্ছে তোমার এক্সেল শিটের মতো, স্ট্রাকচারাল কাজ করে, দাবা খেলে স্ট্রাকচারাল কাজ করে। আর কেতু হচ্ছে পিওর ম্যাথামেটিক্স। আর রাহু হচ্ছে, ধরো তুমি একটা ল্যাপটপ ইউজ করছো, তো ল্যাপটপটা যে তুমি বাইরে থেকে ইউজ করছো মেশিনটাকে, এটা রাহু। ভেতরের সার্কিট্রি, কম্পিউটার প্রোগ্রামিং, ম্যাথামেটিক্স কেতু এবং মঙ্গল। ব্যাপারটা বোঝাতে পারলাম? আর শনি হচ্ছে ধরো এই যে হেভি মেশিন, এই মাইক, এই যে মেশিন, হেভি মেশিন, এত ছোটো মাইক না, ধর আরও বড় বড় যে মেশিনগুলো, অ্যাম্পলিফায়ার, সেগুলো ধরো শনি। তো এইভাবে আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাই করতে পারি যে তার পূর্বজন্মের প্রফেশন কী ছিল। আচ্ছা, এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি, নবম স্থান এই পূর্ব জন্ম ছাড়া আর কি কি দেখে নবম স্থান দিয়ে? নবম স্থান থেকে তুমি তোমার ভাগ্য দেখতে পাও, তোমার ভাগ্যোদয় কবে হবে। ধরো তোমার নবম স্থানে শনি বসে আছে, শনির ম্যাচুরিটি এজ কত? শনির ম্যাচুরিটি এজ হচ্ছে 36। তো 36 থেকে 42 এই সময়টা শনি ম্যাচিওর করে। তো 36 থেকে 42-এর পরেই তোমার ভাগ্যোদয় হবে, তার আগে হবে না। তার আগে দুর্ভাগ্য ফেস করতে হবে। এবার ধরো তোমার নবম স্থানে শনি নেই, কিন্তু ওখানে শনির ঘর আছে, মানে হয়তো তোমার বৃষলগ্ন, তো নবম স্থান রুলড হচ্ছে মকর রাশি দ্বারা, তাহলে তোমার এই 36 থেকে 42 পরে তোমার ভাগ্য ফেভার করবে। কিন্তু কি হবে যদি নবমে বৃহস্পতি বসে থাকে? তাহলে কি ভাগ্যোদয় রেস্ট অনেকটা কমে যাবে। বৃহস্পতির ম্যাচুরিটি এজ ধরে নাও তোমার 16 থেকে 21, তাহলে 16 থেকে 21-এর মধ্যে ভাগ্যোদয় হলো, কিন্তু তাও পুরোপুরি ভাগ্যোদয়টা হতে সময় লাগবে। নবম স্থান থেকে আমরা স্পেশালাইজেশন দেখতে পাই। যেমন আমি মাস্টার্স করলাম, এবার পিএইচডি করতে যাব, তো এই মাস্টার্স বা পিএইচডিতে আমি কী সাবজেক্ট পড়বো, সেই 9th হাউস থেকে নবম স্থান থেকে আমরা স্পেশালাইজেশন দেখতে পাই। আমরা এটা থেকে পিএইচডি দেখতে পাই, রিসার্চ পেপার পাবলিশ করা দেখতে পাই, টিচার, আমাদের বাবা, আমাদের গুরু, আমাদের ধর্ম, আমরা ধার্মিক কিনা এগুলো দেখতে পাই। এবং নবম স্থান থেকে আমরা দেখতে পাই দূরবর্তী স্থানে ভ্রমণ ইত্যাদি। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আবার পাস্ট লাইফের দিকেই আসি, এটা একটু অন্যরকম হয়ে গেল। সেটা হচ্ছে ধরো পাস্ট লাইফে কারো সমস্যা আছে, কেউ এমন কিছু কর্ম করেছে যার জন্য এই লাইফে তাকে মানে সেই ফলগুলো পেতে হচ্ছে। এটা তো তোমরা দেখলে আশা করছি বুঝতে পারবে যে কি করেছে, এর রেমেডি কীরকম হয়। হ্যাঁ, তো আমি আগে প্রথমে বলে দিই যে পাস্ট লাইফে কেউ সমস্যায় আছে, পাস্ট লাইফের কোনো কর্মফলের জন্য সে সমস্যায় আছে, সেটা তুমি আইডেন্টিফাই কী করে করবে? প্রথমে তোমাকে দেখতে হবে যে তোমার নবমপতি, লগ্নের যে নবমপতি, সেটি D60 চার্টে, অর্থাৎ ষষ্ঠী চার্টে কোথায় বসে আছে। ধরো ষষ্ঠী চার্টে সে এমন একটা জায়গায় বসে আছে যে তার আত্মাটা হয়তো পাতাল থেকে এসছে। আচ্ছা, হ্যাঁ, তার মানে যে এই যে 7টা ডিভিশন বললাম, মানে আতাল, মানে পাতালের তো 7টা ডিভিশন, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আতাল, ভিতল, সুতল, তালাতল, মহাতল, রসতল আর পাতাল। তো তার সোলটা কোথা থেকে এসছে? তো আমি যদি দেখি যে তার যে লগ্নে নবমপতি সে D60 চার্টে একটু ডিফিকাল্টিতে আছে, আমি ক্যালকুলেট করবো সে কোথা থেকে এসছে, কত বছর আগে তার মৃত্যু হয়েছিল। যদি আতালে হয় তাহলে হয়তো 5 বছর। যদি সেই আত্মাটা ভিতল থেকে আসে তাহলে 5 + 10 করে দাও, 15 বছর। তাহলে 5 + 10 15 হলো। তো সুতালে গেলে আবার 15 যোগ করে দাও, তাহলে 5 + 10 + 15। তো মহাতাল, রাসাতাল, এভাবে আমরা এগোতে থাকি। তো আমি দেখলাম যে কেউ পূর্বজন্ম এবং এই জন্মের মধ্যে তার হয়তো 40 বছরের পার্থক্য। তো আমি দেখবো যে আচ্ছা, তার ওই যে প্ল্যানেটটা, তার যে 9th লর্ড নবমপতি, সেটা D60 চার্টে কী প্রবলেম করে আছে, সেটা থেকে আমি তাকে জেমস্টোন বা ইত্যাদি সাজেস্ট করবো। এবার আর কি হতে পারে? ধরো কারোর পিতৃদোষ আছে, মানে শনি সূর্য বা রাহু সূর্য যোগ চার্টে হয়ে আছে লগ্নে পঞ্চমে বা নবমে, লগ্নে পঞ্চমে বা নবমে, এবং নবাংশের দ্বাদশে যদি শনি সূর্য বা রাহু সূর্য যোগ থাকে, তাহলে তার পিতৃদোষ আছে। মানে তার অ্যানসেস্টার বা তার পূর্বপুরুষের কিছু ইচ্ছে যেটা তারা পুরো করতে পারেনি, বা তাদের কিছু খারাপ কর্মের ফল যেটা হয়তো তোমাকেও ফেস করতে হতে পারে, বা হয়তো তুমি এই জন্মেই কিছু করবে, সেটারই খারাপ ফল তুমি ফেস করবে, সেটাও দেখা যায়। তো আমরা প্রথমে আইডেন্টিফাই করব যে কী প্রবলেম আছে, তারপরে আমরা নবম স্থান থেকে রেমেডি শুরু করব, যার জন্য জেমস্টোন, রুদ্রাক্ষ, মন্ত্র ইত্যাদি আমরা বলে থাকি। আচ্ছা, ধরো পাস্ট লাইফে কারো স্বভাব সে খুব অ্যাংরি ছিল বা লোককে মুখের উপর উল্টোপাল্টা কথা বলে দিত, সেইটা কি এই লাইফেও বয়ে নিয়ে আসে সে? 100%। আচ্ছা, ধরো তুমি দেখবে যাদের নবম স্থানে
ক্রূরা গ্রহ মানে মঙ্গল সূর্য আছে, তারা জেনারেলি একটু অ্যাগ্রেসিভ হবে। বা ধরো কারোর নবম স্থানে মঙ্গল, তুমি তাকে তার ধর্ম নিয়ে কিছু বললে, সে তোমাকে ছেড়ে কথা বলবে না। এবার কমিউনিকেশন আমরা কোথা থেকে দেখি? তৃতীয় ঘর থেকে, ঠিক আছে? তাহলে নবম থেকে তৃতীয় আছে একাদশ ঘর। তার মানে একাদশ ঘরে যদি কারোর খারাপ গ্রহ বসে থাকে, ক্রূর গ্রহ বসে থাকে, তাহলে সে এই জন্মও একটু ডমিনেটিং হবে। তো সেটা পূর্বজন্ম থেকে বয়ে নিয়ে আসছে। আমাদের যে ষড়রিপু, সেই ষড়রিপু কোথা থেকে আসে? 6 নম্বর ঘর থেকে আসে। 6 নম্বর ঘর হচ্ছে নবম থেকে 10 ঘর দূরে, অর্থাৎ পূর্বজন্মের কর্মফল থেকেই তোমরা রিপুগুলোকে বয়ে নিয়ে আসছি। মদ, মাৎসারিয়া, লোভ, মোহ, মায়া, তাই তো? তার মানে যদি কারো ষষ্ঠে যদি খারাপ গ্রহ থাকে, ধরো কারো যদি ষষ্ঠে সূর্য থাকে, তার ইগো প্রচণ্ড বেশি। ষষ্ঠে যদি মঙ্গল থাকে, সে শত্রুদের প্রতি একদম মানে মার্সি করে না, শেষ করে দেয় শত্রুদের। ষষ্ঠে যদি কারো রাহু থাকে, তাহলে সে শত্রুদের এগেনস্টে পলিটিক্স করবে। ষষ্ঠে যদি কারো শনি থাকে, সে খুব খারাপভাবে শত্রু দমন করবে। কিন্তু তার মানে কি, সে খারাপ কিছু গুণ সে নিয়ে আসছে আগের জন্মের কাছ থেকে। বাট সেই ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে, তাহলে তার ক্যারেক্টার ভালো, কারণ সে পূর্বজন্মে বৃহস্পতি টাইপের কাজ করেছিল, টিচিং করেছিল, কাউন্সিলিং করেছিল। তো এই জন্মেও কিন্তু দেখতে হবে যে তার ক্যারেক্টার চরিত্র ভালো, সে তোমার টাকা খেয়ে নেবে না, তোমাকে ঠকাবে না। তো ওই জন্য ষষ্ঠে বৃহস্পতি ভালো ক্যারেক্টার দেয়। অবশ্যই বাকিটা দেখা উচিত, বাট ষষ্ঠে বৃহস্পতি ভালো ক্যারেক্টার দেয়। বাট কেরিয়ারের দিকেও কি সেম হয়? মানে আগের জন্মের কর্মের ফলে এই জন্মে কেরিয়ারের সমস্যা আসছে? একদম একদম। এই যদি ধরো ষষ্ঠ স্থান হচ্ছে পূর্বজন্মের কর্ম, এবং ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা, আমরা ইউপিএসসি ইত্যাদি ক্লিয়ার করতে পারবো কি না, এগুলো আমরা দেখি। তো সেই ষষ্ঠ স্থানে যদি শনি সূর্য যোগ থাকে, তাহলে তো তার পুলিশ কেস হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। যদি চার্টে নবম স্থানে গ্রহণ থাকে, ধরো নবম স্থানে যদি শনি সূর্য, মানে গ্রহণ তো রাহু সূর্য বা কেতু চন্দ্রের যোগে হয়, তা যদি কারো নবম স্থানে গ্রহণ থাকে, কেতু চন্দ্র রাহু সূর্য যোগ, ষষ্ঠ স্থানে যদি রাহু সূর্য, কেতু চন্দ্র, শনি সূর্য, রাহু সূর্য ইত্যাদি যোগ থাকে, তাহলে তো তাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়, অনেক সময় কোর্ট কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। এবং তুমি ভাবে যে না, আমাকে সে অনুভবদা আমাকে এ ফাঁসিয়েছে, আমার এই বন্ধু ফাঁসিয়ে দিল, এত টাকা আমার মেরে দিল, আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে, ওই মেয়েটি বা ওই ছেলেটি আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে। তখন আমি বুঝতে পেরে যাই যে চার্টে, মানে কোয়েশ্চেনটা পড়েই বুঝতে পেরে যাই, তার চার্ট খুলে সেম জিনিসই পাই। তো তখন আমাদের ওই 9th হাউস থেকে, নবম স্থান থেকে রেমেডি শুরু করতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে রেমেডিটা কী হয়? মানে জেমস্টোনই না অন্য কোনো ব্যাপার? রেমেডি অনেক রকমভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে, আমার ফেভারিট হচ্ছে মন্ত্র, বাট সাধারণ মানুষের কাছে এটা সব থেকে বেশি ফেভারিট, কারণ তাদের ব্যস্ত জীবনে তারা কিন্তু প্রতিদিন মন্ত্রটা নিয়ম করে করার সুযোগ পান না, বা করলেও উচ্চারণে ভুল করেন। সেই ক্ষেত্রে কিন্তু জেমস্টোনটা ভালো। তো আমি যদি বলি যে আগে আমরা নবম স্থানের থেকে আমরা রেমেডি শুরু করি, তো যদি ধরো জেনারেলি যখন জেমস্টোন সাজেস্ট করা হয়, তখন লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতির জেমস্টোনই সাজেস্ট করা হয়। জেমস্টোন সাজেস্ট করার দুটি উপায় আছে, একটা হচ্ছে প্রতিকূল, একটা হচ্ছে অনুকূল। অনুকূল মানে যে গ্রহগুলো তোমার জন্য ভালো, যেটা অনুকূল সিস্টেম, সেটাই তোমাকে সাজেস্ট করা উচিত। ধরো তোমার মেষ লগ্ন, তোমার লগ্নপতি মঙ্গল, পঞ্চমপতি সূর্য এবং নবমপতি বৃহস্পতি। তাহলে আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার যদি আমি অনুকূল সিস্টেম ফলো করি, আমার এর বাইরে তোমাকে জেমস্টোন সাজেস্ট করা উচিত হবে না। প্রতিকূল সিস্টেম কি? ধরো তোমার নবম স্থানে কেতু বসে আছে, অনেক অ্যাস্ট্রোলজার কি করে থাকেন যে তারা ক্যাটসাই সাজেস্ট করেন, কারণ কেতুর রত্ন হচ্ছে ক্যাটসাই। এটা ডিজাস্টার। মানে অনেক অ্যাস্ট্রোলজাররা প্রতিকূল সিস্টেম ফলো করছেন, মানে যে প্ল্যানেটটা আমার খারাপ হয়ে আছে, আমি সেই প্ল্যানেটের রত্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু প্রচণ্ড খারাপ। কেন খারাপ এটা? কারণ ধরো তোমার যদি লিভারে প্রবলেম হয়, তুমি লিভারের ওষুধ খাবে। জেমস্টোন সেভাবে কাজ করে না। তাহলে জেমস্টোন অনুকূল সিস্টেমে কাজ করে, মানে তোমার চার্টে যে প্ল্যানেটগুলো ভালো সেগুলোকে তোমাকে স্ট্রং করতে হবে। ধরো নবম স্থানে কেতু মানে দুর্ভাগ্য বোঝায়। ধরো তোমার মেষ লগ্ন, নবম স্থানে কেতু বসে আছে, এবং নবম ঘর কার ঘর? বৃহস্পতির ঘর। নবম স্থানের কারককে সূর্য এবং বৃহস্পতি। তাহলে আমার ওইখানে কেতুর প্রভাব কম করার জন্য বৃহস্পতি বা সূর্যের পাথর দেওয়া উচিত। বৃহস্পতির পাথর পোখরাজ বা সাবস্টিটিউট টোপাজ, আর সূর্যের পাথর হচ্ছে রুবি। তাহলে আমার এই দুটোর মধ্যে দেওয়া উচিত। এবার ধরো যে সূর্য উইক চার্টে, তার মানে সূর্য প্রতিকূল হয়ে গেছে, প্রতিকূলে যাব না, কারণ যদি আমি সূর্য খারাপ আছে সূর্যের পাথর দিই, তাহলে ওর আরও খারাপ হবে ক্লায়েন্টের। আমি শুধুমাত্র বৃহস্পতির পাথর দেবো, কারণ বৃহস্পতি ধরো যদি স্ট্রং আছে, তাহলে কি হবে, ও যেহেতু 9th হাউসের কারক এবং নবমপতি, তাই ও ভাগ্যোদয়ে সাহায্য করবে, কেতুকে সাপ্রেস করবে, এবং আমি কেতুকে টাচ না করে কেতু রেমেডি করে দিলাম।
কিন্তু আমি যদি আমার ক্লায়েন্টকে ক্যাটস আই দিই, তাহলে কেতু পাওয়ার পেয়ে যাবে নবম স্থানে, কেতু আরও খারাপ করবে। তো মানে খারাপকে আরো পাওয়ার দিলে আরো খারাপ করে। হ্যাঁ, যেমন ধরো মানে তুমি একটা সোসাইটিতে থাকো, সেই সোসাইটিতে কোনার দিকে একজন ক্রিমিনাল থাকে, তুমি কি চাইবে যে সেই ক্রিমিনালটা পাওয়ার পাক? তার হাতে তুমি বন্দুক দেবে না, তুমি তাকে নিরস্ত করে রাখবে। তার থেকে বাঁচার জন্য বরং তুমি হাতে চাকু রাখবে। তো প্রতিকূল যে গ্রহগুলো আছে তার পাথর 99.99% জ্যোতিষী সাজেস্ট করেন। এটা আমি ওর জন্য নতুন জানলাম বলে ফার্স্টে বুঝতে অসুবিধা হচ্ছিল। আমি ক্লিয়ার করে ধরো আমার মতো করে বলি তোমায়। ধরো কারো একজনের বৃহস্পতি ডাউন, এবার বৃহস্পতির জন্য কি লাগে? পোখরাজ। হ্যাঁ, তো তাহলে তাকে পোখরাজ দেবেই না, খবরদার না। সে হলুদ রং দিয়ে থেরাপিও করবে না, সে হলুদ রঙের জামা কাপড় অ্যাভয়েড করবে। সে মিষ্টি খাওয়া অ্যাভয়েড করবে, হলুদ রঙের জামা কাপড় পরা অ্যাভয়েড করবে, এবং তার টোপাস বা পোখরাজ খবরদার পরা উচিত নয়। এবার যদি সে পরে বৃহস্পতি ডাউন, সে পড়ছে বা হলুদ রঙের জামা পড়ছে বা ওই যেটা বললে পোখরাজ সেটা নিচ্ছে, তাহলে কি হতে পারে? তাহলে তার জীবনে ডিজাস্টার আসবে। মানে বৃহস্পতি যে নিচস্থ বা বৃহস্পতি যে খারাপ হয়ে আছে, তাহলে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। মানে একটা খারাপ প্ল্যানেটকে পাওয়ার দিচ্ছে, মানে সেটা আরো খারাপ হবে। হ্যাঁ, তুমি ক্রিমিনালের হাতে বন্দুক মানে সেটা মানে আমাদের এতদিন থট ছিল যে একটা খারাপ প্ল্যানেটকে পাথর দিয়ে ঠিক করছে, মানে সেটাকে উঁচু করছে। 99.99% অ্যাস্ট্রোলজার গোটা ভারতবর্ষে এখন এটাই করে। তার কারণ তাদের বেসিক জেমোলজি স্টাডি নেই। জেমোলজির উল্লেখ আমরা কোথায় পাই? অগস্ত্য পুরাণে পাই আর গরুড় পুরাণে পাই। তো অগস্ত্য পুরাণ, গরুড় পুরাণ, ফলদীপিকা, এই ধরনের ক্লাসিক্সগুলো যখন বা পুরাণ যখন আমরা পড়ে থাকি, তখন ওখানে অনুকূল এবং প্রতিকূল সিস্টেমের মধ্যে বারবার অনুকূল সিস্টেমকে চুজ করা হয়েছে। আচ্ছা। এবং ডেলিবারেটলি যে বিভিন্ন জ্যোতিষ ট্র্যাডিশন আছে আদি ভারতের, এনশিয়েন্ট ভারতের, বরাহ মিহিরের টাইমে যদি আমি বলে থাকি, বা যদি আমি বলে থাকি মা খনা বা লীলাবতীর টাইমে বলে থাকি, যে খনার বচন তুমি শুনে থাকো, তার রেকমেন্ডেশন অনুযায়ী কখনোই আমাদের প্রতিকূল জেমস্টোন পড়া উচিত না। ধরো কারোর মঙ্গল অষ্টমে আছে, ঠিক আছে, এবার সে তীব্র মাঙ্গলিক, ঠিক আছে, মঙ্গল অষ্টমে টাকা পয়সা ধারে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর, মঙ্গল অষ্টমে এগুলো করায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কোনো জ্যোতিষী তাকে মঙ্গলের পাথর দিল, ডিজাস্টার, তার শরীর খারাপ হবে, অ্যাক্সিডেন্ট হবে, ধার দেনায় পড়বে, মাথা ঠান্ডা থাকবে না, ঝগড়াঝাটি হবে। তার মঙ্গলের পাথর পড়া উচিত না। যদি অষ্টমে মঙ্গল থাকে, তাহলে প্রথম কথা তার মঙ্গলের জিনিস দান করা উচিত। আমি দানে পরে আসবো, আমি আগে বলি যে কোন কোন পাথরগুলো অ্যাভয়েড করতে হবে। ধরো কারুর সূর্য নিচস্থ আছে, তো তাকে কেউ কোনো অ্যাস্ট্রোলজার রুবি দিচ্ছে না। আমাদের দেখতে হবে যে সূর্যকে কোন প্ল্যানেটটা সাপোর্ট করছে। সেটা হয় সূর্য যদি যে ঘরে বসে থাকে, সেই ঘরের কারক বা সেই ঘরের অধিপতিকে আমরা স্ট্রং করব। মানে যদি সূর্য চতুর্থে নিচস্থ হয়, তাহলে চতুর্থ ঘরের কারককে চন্দ্র, এবং সূর্য নিচস্থ হয় শুক্রের রাশিতে, তাহলে আমি শুক্রকে পাওয়ার দেবো বা চন্দ্রকে পাওয়ার দেবো, সেখানে সূর্যের রেমেডি হবে। এবার যে সূর্য যে নিচস্থ, তাহলে যে গ্রহ নিচস্থ তার দান আমাদের করতে হয়। আচ্ছা। মধু, গুড়, লাল জামা কাপড় ইত্যাদি আমি দান করব কোনো একটি মন্দিরে, সূর্য প্রণাম করব, ঠিক আছে, এবং নিজের বডির কোলেস্ট্রল লেভেলকে কম রাখবো, ফাস্টফুড খাবো না। তাহলে কী হবে? সেটা সূর্যের রেমেডি হলো। কিন্তু আমি যদি গুড়, মধু ইত্যাদি খেতে শুরু করি, লাল জামা কাপড় পরতে শুরু করি, যে আমার সূর্য নিচস্থ, সূর্য পাওয়ারফুল হবে না, সূর্য অলরেডি খারাপ হয়ে আছে, আরও খারাপ করে দেবে। তো যে গ্রহটা খারাপ তার দান করো, যে গ্রহটা ভালো সেটা অ্যাকসেপ্ট করো। ধরো তোমার শুক্র নিচস্থ, আমি তোমাকে পারফিউম গিফট করলাম, তোমার জন্য এটা খুব একটা ভালো হবে না। তোমার যেহেতু শুক্র নিচস্থ, তুমি খারাপ এলিমেন্টটাকে দূরে সরিয়ে দাও। তুমি লোককে পারফিউম গিফট করো, তোমার দিদি, বোন, গার্লফ্রেন্ডকে তুমি কসমেটিক্স, বিউটি প্রোডাক্টস গিফট করো, সুন্দর জামা কাপড় গিফট করো, শুক্রের আইটেম গিফট করো, এক্সপেন্সিভ জিনিস, লাক্সুরিয়াস আইটেমস গিফট করো, শোপিস গিফট করো, শুক্রের আইটেম গিফট করো। এবার ধরো তোমার শুক্র নিচস্থ, আমি তোমাকে একটা পারফিউম গিফট করলাম, সেটা তোমার জন্য ভালো না। গিফটেড জিনিস আমার জন্য, যেটা যে গ্রহটা খারাপ তারটা সেই জিনিসটা নেবে না, সেটা দেব। মানে ধরো তোমার বৃহস্পতি খারাপ, আমি তোমাকে কিছু বই গিফট করলাম, সেটা তোমার গিফটটা নিজে না নিয়ে তোমার বাবা বা মাকে দিয়ে দেওয়া উচিত, এবং তারপরে তোমার অ্যাকসেপ্ট করা উচিত। এবং তোমার বৃহস্পতি খারাপ, তুমি লোককে শ্রীমদ্ ভগবদ্ গীতা, বিভিন্ন রকমের ধর্মগ্রন্থ বা বিভিন্ন রকমের পড়াশোনার বই সাজেস্ট করো, কোনো অসুবিধা নেই। ধরো তোমার মঙ্গল খারাপ, তোমার লাল রঙের জিনিস ব্যবহার করা উচিত, তোমার লাল গাড়ি কেনা উচিত নয়, তোমার রেড কোরাল পরা উচিত নয়। তোমার মঙ্গলকে যে গ্রহটা নিজভং রাজযোগ দিচ্ছে তার পাথর পরা উচিত, মঙ্গল যে ঘরে বসে আছে তার অধিপতির পাথর পরা উচিত, বা সেই ঘরের কারকের পাথর পরা উচিত। এক্সাম্পল, চন্দ্র অষ্টমে নিচস্থ হয়,
তো চন্দ্র যেহেতু অষ্টমে নিচস্থ না, মানে চন্দ্র অষ্টম যে সাইন, অষ্টম যে রাশি বৃশ্চিকে নিচস্থ হয় এবং অষ্টম ঘরে মারণকারক। তো অষ্টমে চন্দ্র লঞ্জিভিটি বা হেলথের জন্য খারাপ, মেন্টাল হেলথের জন্য খারাপ, সুইসাইডাল টেন্ডেন্সি দেয়। তো এবার আমি তো চন্দ্রের পাথর এই ব্যক্তিকে দিতে পারি না, তাই তো তার সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যাবে। তো অষ্টম ঘরের কারক গ্রহকে শনি, যে লঞ্জিভিটি বাড়ায়, তাহলে আমি তাকে কোনো শনির মন্ত্র বা শনির পাথর অবশ্যই দিতে পারি। ঠিক আছে, আমি তাকে শনির মন্ত্র বা শনির পাথর অবশ্যই দিতে পারি। এবার ধরো চন্দ্র অষ্টমে নিচস্থ মেষ লগ্নে, মেষ লগ্নে তো শনি বাধক গ্রহ, তাহলে আমি শনির পাথর দেবো না। আমি তখন তাহলে তাকে একটা শনির পাথর যদি আমাকে তাকে নেহাত দিতেই হয়, তাহলে আমি চাইলে সেটা বাহাতে দেবো। যদি প্রতিকূল প্ল্যানেটের পাথর কেউ পড়ে থাকে, তাহলে সেটা যেন যদি না খুলতে চায় আমার বলা সত্ত্বেও, কারণ আমি সবাইকে বলি খুলে দাও, তাহলে আমি বলি যে অ্যাটলিস্ট খুলবেন না, ঠিক আছে, বাহাতে পড়ে নিন, তাহলে কি ওটার অ্যাকশনটা কমে যায়। প্রতিকূল পাথরের জেমস্টোন সবসময় বাঁ হাতে পড়তে হয়, আর অনুকূল পাথরের জেমস্টোন সবসময় ডান হাতে, আর প্রতিকূল পাথরের জেমস্টোন সবসময় বাঁ হাতে। আমার মকর লগ্ন, আমার নবমপতিকে বুধ, আমি বুধের পাথর পড়ে আছি আমার ডান হাতে। ধরো যদি কোনো কারণে আমার সূর্য 6, ধরো যদি কোনো কারণে আমাকে সূর্যের পাথর পড়তে হয়, তাহলে আমার মকর লগ্ন, সূর্য আমার জন্য অষ্টমপতি, খারাপ গ্রহ, তাহলে সূর্যের পাথর পড়লে আমি কোন হাতে পড়বো? বাঁ হাতে। নেহাতি যদি আমাকে পড়তে হয়, এবং আমি পড়েওছি, তার খুব স্পেসিফিক কারণ আছে, তো এখন আর পড়ে নিই, কারণ এখনই কারণটা আর নেই। আচ্ছা, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো বেসিক্যালি মানে এটা কেটে গেলে তখন আর পড়তে হয়। হ্যাঁ, কিন্তু প্রতিকূল পাথরের জেমস্টোন কখনো বেশি দিন পড়তে নেই। আচ্ছা, এবং অনেক মানুষের চার্ট এরকমভাবে হয় যে আমি দেখতে পাই যে তার জন্য জেমস্টোন যেটাই দেবো ব্যাকফায়ার করবে, তখন আমি চলে যাই রুদ্রাক্ষ বা মন্ত্রে। রুদ্রাক্ষ আমি সাজেস্ট জেনারেলি করি না, আমার ফেভারিট হচ্ছে মন্ত্র। কিন্তু মন্ত্রে আমি যেটা দেখতে পেয়েছি 90% আমার ক্লায়েন্ট ভুল উচ্চারণ করে, তো আমি আস্তে আস্তে এখন রুদ্রাক্ষ সাজেস্ট করা শুরু করব, যেটা আমি করতাম না। কারণ আমি ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিই, তা সত্ত্বেও আমার ক্লায়েন্টরা ভুল করছে, যেটা নেগেটিভ এফেক্ট করবে না, পজিটিভ কিছুই সে রেজাল্ট পাবে না। বুঝতে পেরেছো? তো আমি একবার বলে দিই লগ্ন অনুযায়ী কার কার কী কী পাথর পড়া উচিত। ধরো যদি মেষ লগ্নে লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতি হচ্ছে যথাক্রমে মঙ্গল, সূর্য এবং বৃহস্পতি, তাহলে মেষ লগ্নের জন্য কোন পাথরগুলো বেস্ট? সেটা হচ্ছে গিয়ে লাল পলা বা মুঙ্গা, রুবি বা মাণিক্য, এবং হচ্ছে গিয়ে পোখরাজ। বৃষ লগ্নের জন্য সিমিলারলি লগ্নপতি শুক্র, শুক্রের পাথর ওপাল বা ডায়মন্ড বা জারকন, হোয়াইট জারকন। পঞ্চমপতি বুধ, বুধের পাথর হচ্ছে গিয়ে পান্না বা গ্রিন এমেরাল্ড, অনেকে পেরিডট পরে। আবার নবমপতি হচ্ছে শনি, তো অনেকে শনির পাথর অর্থাৎ নীলা, লেপিস লাজুলি ইত্যাদি কিন্তু পড়ে থাকে। এবার ধরো তোমাকে আরও মিথুন লগ্নে হচ্ছে লগ্নপতি বুধ অর্থাৎ বুধের পাথর অর্থাৎ গ্রিন এমেরাল্ড বা পান্না, পঞ্চমপতি শুক্র অর্থাৎ শুক্রের পাথর ওপাল, জারকন বা ডায়মন্ড, এবং নবমপতি হচ্ছে গিয়ে ওদের শনি, তো শনির পাথর পড়া উচিত। কিন্তু শনি এখানে অষ্টমপতিও, তাই আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজারের মত নেওয়ার পরই পড়া উচিত। তো কর্কট লগ্নে কি? কর্কট লগ্নে হচ্ছে লগ্ন হচ্ছে চন্দ্রের, তার চন্দ্রের পাথর মুক্ত পড়া উচিত। পঞ্চমপতি হচ্ছে তোমার মঙ্গল, তাহলে মঙ্গলের পাথর তারা পড়তে পারে। এবং তাদের নবমপতি হচ্ছে গিয়ে তাদের বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি, তাহলে তাদের বৃহস্পতির পাথরও তারা কিন্তু পড়তে অবশ্যই পারে, ঠিক আছে, মানে টোপাস বা পোখরাজ তারা পড়তে পারে, ঠিক আছে। তো এবার আমি আছি সিংহ লগ্নে লগ্নপতি হচ্ছে সূর্য, তো সূর্যের পাথর রুবি পড়তে পারে। পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি, টোপাস বা পোখরাজ পড়তে পারে, ইয়েলো স্যাফায়ার। আর নবমপতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ মঙ্গলের পাথর অর্থাৎ রেড কোরাল বা মুঙ্গা বা লাল পলা রক্তপ্রবাল যেটাকে বলে, বা গার্নেট সাবস্টিটিউট জেমস্টোন, সেটা কিন্তু সে পড়তে পারে। তারপরে তুমি যদি দেখো কন্যা লগ্নে কি পড়বে? কন্যা লগ্নে দেখো লগ্নপতি বুধ অর্থাৎ পান্না পড়তে পারে, বা পেরিডট বা পান্না, দুটোর মধ্যে একটা। পঞ্চমপতি হচ্ছে শনি, তাহলে নীলা পড়তে পারে, কিন্তু শনি এখানে ষষ্ঠপতিও, আমাকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, আর নবমপতিকে শুক্রের পাথর অবশ্যই পড়তে পারে, মানে ডায়মন্ড, জারকন বা ওপাল। আচ্ছা, তুলা লগ্নের লগ্নপতি হচ্ছে শুক্র, পঞ্চমপতি হচ্ছে নীলা, মানে পঞ্চমপতি হচ্ছে শনির পাথর নীলা, লগ্নপতির পাথর হচ্ছে ডায়মন্ড, লগ্নপতি শুক্র, এবং নবমপতি হচ্ছে ওদের ক্ষেত্রে বুধ, মানে হচ্ছে গিয়ে বুধের পাথর হচ্ছে গ্রিন এমেরাল্ড বা পান্না অথবা পেরিডট, বাট আমি পান্না সাজেস্ট করি। বৃশ্চিক লগ্নের জন্য লগ্নপতি মঙ্গল, পঞ্চমপতি বৃহস্পতি, এবং নবমপতি হচ্ছে গিয়ে চন্দ্র। তো এখানে কিন্তু আমি মঙ্গলের পাথর অর্থাৎ লাল পলা এবং পঞ্চমপতির পাথর টোপাস বা পোখরাজ সাজেস্ট করতে পারি।
কিন্তু এখানে একটা বাধকের কনসেপ্ট আছে যেটাতে আমি পরে আসবো। বাধকের পাথর আবার একটু পারলে অ্যাভয়েড করা উচিত। মানে বৃশ্চিক লগ্নের জন্য নবমপতি হচ্ছে গিয়ে চন্দ্র, তো তাদের ক্ষেত্রে মুক্তর অনেক সময় ফেভারেবল হয় না, তো বাধকের পাথর আমাকে অ্যাভয়েড করতে হবে। আমি আসবো এটাতে। তো তারপরে যদি আমি আসি যে ধনুলগ্নের লগ্নপতি হচ্ছে বৃহস্পতি, তার মানে পোখরাজ। পঞ্চমপতি হচ্ছে তোমার মঙ্গল, অর্থাৎ লাল পলা বা মুঙ্গা বা রেড কোরাল, ঠিক আছে। আর তুমি যদি দেখো তাহলে নবমপতি হচ্ছে সূর্য, তাহলে সূর্যের পাথর রুবি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে আসবো যে মকর লগ্ন হচ্ছে আমার লগ্ন। মকর লগ্নের লগ্নপতি শনি, তো শনির পাথর পড়া যেতে পারে যদি মনে হয়, যেমন আমি দেখো পড়ে নেই। তাহলে পঞ্চমপতি হচ্ছে শুক্রের পাথর অবশ্যই পড়তে পারে যদি শুক্র ভালো থাকে, কারণ শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে তো প্রতিকূল হয়ে গেল। আমি এটাই বলতে আমি আসছি। এবং নবমপতি হচ্ছে বুধ, তো বুধের পাথর পান্না, যেটা আমি নিজে পড়ে আছি প্রমাণ হিসাবে। তারপরে যদি আমি কুম্ভলগ্নের লগ্নপতি শনির পাথর নীলা। পঞ্চমপতি হচ্ছে বুধের পাথর হচ্ছে গ্রিন এমেরাল্ড বা পান্না, এবং নবমপতি হচ্ছে শুক্রের পাথর হচ্ছে ডায়মন্ড ওপাল বা হোয়াইট জারকন। লাস্ট লগ্ন হচ্ছে গিয়ে আমাদের রাশিচক্রে মীন রাশির লগ্নপতি বৃহস্পতি অর্থাৎ পোখরাজ। পঞ্চমপতি হচ্ছে তোমার গিয়ে চন্দ্র, এবং নবমপতি হচ্ছে গিয়ে মঙ্গল। তো পঞ্চমপতি চন্দ্রের পাথর হচ্ছে মুক্ত, সাদা রঙের মুক্ত, হোয়াইট পার্ল, ঠিক আছে, অথবা মুনস্টোন। আর নবমপতি হচ্ছে মঙ্গল, ঠিক আছে। তাহলে মঙ্গলের পাথর কি? লাল পলা বা মুঙ্গা, রেড কোরাল, রক্তপ্রবাল, তুমি যে নামে ইচ্ছা তুমি বলতে পারো। এইবার ধরো আমি যদি বলি যে ধরো কন্যা লগ্নে ধরো লগ্নপতি হচ্ছে বুধ, লগ্নপতি এবং দশমপতি বুধ, দারুণ, মানে গ্রিন এমেরাল্ড বা পান্না দারুণ, কিন্তু বুধ নিচস্থ হয় সপ্তমে বসে আছে কন্যা লগ্নে, তাহলে ওটা প্রতিকূল হয়ে গেছে। তাহলে এবার আমি তাকে আর বুধের পাথর দেবো না। তাহলে বুধকে নিজভং রাজযোগ দিতে পারে দুটি গ্রহ, একটা শুক্র একটা বৃহস্পতি। তো এখানে আমার ফার্স্ট চয়েস হবে শুক্র, কারণ কন্যা লগ্নের জন্য শুক্র একটি বেটার গ্রহ। তো আমি দেখবো যে নিজভংটা কি শুক্র দিচ্ছে নাকি বৃহস্পতি দিচ্ছে। যদি শুক্র দেয় তাহলে শুক্রের পাথর দেবো, যদি বৃহস্পতি দেয় তো বৃহস্পতির পাথর দেবো। বৃহস্পতি কেন আমার সেকেন্ড চয়েস? কারণ বৃহস্পতি কন্যা লগ্নের জন্য বাধক গ্রহ, ওটা আমার সেকেন্ড চয়েস হবে। তো এইভাবে ক্রিটিক্যালি বিচার করে আমি দেখব। তাহলে আমি যে প্লেসমেন্টগুলো মানুষকে বারণ করতে চাই যে এটা পড়বেন না, কেতু যদি চতুর্থ থাকে ক্যাটসাই পড়বেন না, সূর্য যদি নিচস্থ থাকে রুবি পড়বেন না, শুক্র যদি নিচস্থ থাকে তাহলে ডায়মন্ড বা ওপাল বা হোয়াইট জারকন পড়বেন না, বৃহস্পতি নিচস্থ থাকলে ইয়েলো টোপাস বা ইয়েলো স্যাফায়ার বা পোখরাজ পড়বেন না, সিট্রিন পড়বেন না, বুধ নিচস্থ থাকলে পেরিডট বা গ্রিন এমেরাল্ড অর্থাৎ পান্না পড়বেন না, ঠিক আছে। মঙ্গল নিচস্থ থাকলে লাল পলা পড়বেন না, রাহু নিচস্থ থাকলে গোমেদ পড়বেন না, কেতু নিচস্থ থাকলে ক্যাটসাই পড়বেন না, শনি নিচস্থ থাকলে নীলা পড়বেন না। তাকে যে গ্রহটি নিজভং দিচ্ছে, যে সাপোর্ট করছে, সে যে ঘরের কারক বা সেই গ্রহটি যদি যে ঘরে বসে আছে সেই ঘরের কারক গ্রহ, সে যা রাশিতে বসে আছে সেই রাশির গ্রহ দিন। মানে শনি যদি মঙ্গলের রাশিতে নিজস্থ হয় তাহলে আমি মঙ্গলের পাথর দিতে বেশি পছন্দ করব। বুঝতে পারলে? তাহলে কীভাবে আমি খারাপ গ্রহটাকে ট্যাকেল করছি। আর যদি আপনি প্রতিকূল জেমস্টোন পড়ে থাকেন, মানে কোনো জ্যোতিষী আপনাকে সাজেস্ট করেছে আপনার চতুর্থে কেতুর জেমস্টোন দিয়ে দিচ্ছে, ক্যাটসাই দিয়ে দিয়েছে, সেটা অবশ্যই বাঁ হাতে পড়ুন, ডান হাতে পড়লে ডিজাস্টার হবে। এই রুলটা মানতেই হবে, কারণ আমরা সবসময় অনুকূলের দিকে যাব, আমরা প্রতিকূলের দিকে যাব না, কোনো মতেই যাব না। এটা নতুন কনসেপ্ট আমি জানলাম, সত্যি মানে আমার জানা ছিল। এবং এইটা আমি একদম পুরাণিক টেক্সট, মানে আমাদের যে ক্লাসিক্যাল টেক্সট পুরাণে যা লেখা আছে, যে টেকনিক আজ থেকে হাজার হাজার বছর আগে বিক্রমাদিত্যের সভায় কালিদাস এবং বরাহমিহির ব্যবহার করতেন, সেই টেকনিক আমি আজকে বললাম, যেটা স্বয়ং কালিদাসের যে লেখা বই উত্তর কালামৃত, বরাহমিহিরের যে লেখা বই লীলাবতী, অর্থাৎ আমাদের বাংলার জ্যোতিষ জননী খনা, উনি যে টেকনিক সাজেস্ট করেছেন, আমি একদম অথেন্টিক টেকনিক আজকে তোমাকে বললাম। না, ওর জন্যই আমি বললাম যে এগুলো আমি একদমই জানা ছিল না, আর আমার কনসেপ্টটা যেটা আমি বললাম সেটা ছিল যে এটা নেই তাহলে ওটা করতে হবে, দিতে হবে বা করতে হবে, কারণ ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা এসে তাই বলে আমাদের কাছে। এবং আমার সবার কাছেই, মানে যারা ক্লায়েন্ট হিসেবে যায় তাদের কাছে। ধরো আমার কাছে একজন যখন কোনো ক্লায়েন্ট আসেন, তিনি ধরুন 4টে জেমস্টোন পড়ে আছেন, আমার সাথে কনসালটেশন শেষ হওয়ার পর উনি একটা পড়ে থাকেন। আচ্ছা, কারণ আমি ততক্ষণ কনসালটেশন কন্টিনিউ করবো না, দাদা পাথরটা খুললেন, আমি ইমিডিয়েট কোশ্চেন করি, খুলছেন না, আমি বলার পরেও খুলছেন না, আরে খুলে দিন আপনার। আমি সবসময় বলি রেমেডির ক্ষেত্রে লেস ইজ মোর, যত কম করবে তত ভালো কাজ করবে। না দাদা আরও রেমেডি দিন, কী লাভ? ধরো আরেক প্রকার রেমেডি বলছি, জ্যোতির্লিঙ্গ থেকে রেমেডি হয়।
জ্যোতির্লিঙ্গের কনসেপ্টে আসি, তাহলে 12টি রাশি 12টি জ্যোতির্লিঙ্গ দ্বারা রুলড, বা 12টি জ্যোতির্লিঙ্গ 12টি রাশিকে রিপ্রেজেন্ট করে। তাহলে যে মেষ রাশি বা মঙ্গল গ্রহ তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। যে বৃষ রাশি তাকে রিপ্রেজেন্ট করে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, এবং এর কারক গ্রহ হচ্ছে চন্দ্র, কারণ চন্দ্র বৃষ রাশিতে উচ্চস্থ হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে গিয়ে আমাদের মিথুন রাশি। মিথুন রাশিতে উচ্চস্থ হয় রাহু, ঠিক আছে, যদিও দ্বিমত আছে, কিন্তু মিথুন রাশিতে উচ্চস্থ হয় রাহু। তাহলে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে রাহু এবং মিথুন রাশির জন্য। কর্কট রাশিতে উচ্চস্থ হয় বৃহস্পতি, তাহলে কর্কট রাশি এবং বৃহস্পতির জন্য হচ্ছে গিয়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। সিংহ রাশি, সিংহ রাশিতে কোনো গ্রহ উচ্চস্থ হয় না, কিন্তু এর সাথে যে জ্যোতির্লিঙ্গটি কানেক্টেড সেটি হচ্ছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। তারপর আমরা আসি কন্যা রাশিতে। কন্যা রাশির সাথে কানেক্টেড যে গ্রহ সেটি হচ্ছে বুধ, বুধ উচ্চস্থ হয়। তাহলে কন্যা রাশির সাথে এবং বুধ গ্রহের সাথে কানেক্টেড জ্যোতির্লিঙ্গ হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুনা। তুলা রাশিতে উচ্চস্থ হয় হচ্ছে গিয়ে শনি, ঠিক আছে, তাহলে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ তুলা রাশি এবং শনির সাথে কানেক্টেড। বৃশ্চিক রাশিতে অনেক গ্রহ নিচস্থ হয়, কেউ উচ্চস্থ তো সেভাবে হয় না, তবে কেতুর স্বরাশি, তাহলে কেতু এবং বৃশ্চিক রাশির সাথে কানেক্টেড জ্যোতির্লিঙ্গ হচ্ছে গিয়ে আমাদের গ্রীষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। আচ্ছা আচ্ছা, আবার কেতু উচ্চস্থ হয় হচ্ছে গিয়ে আবার ধনু রাশিতে, ঠিক আছে, বা ধরে নাও কেতুর এক্সল্টেড রাশি হচ্ছে ধনু। তাহলে এই গ্রীষ্ণেশ্বর ছাড়াও এই যে কাশী বিশ্বনাথ যে জ্যোতির্লিঙ্গ সেটাকে রিপ্রেজেন্ট করে ধনুরাশি এবং কেতুকে। তাহলে মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে, তাহলে মকর রাশি এবং মঙ্গলের দ্বারা যে মঙ্গলকে যে জ্যোতির্লিঙ্গটা রিপ্রেজেন্ট করে মেনলি সেটা হচ্ছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, ভীমাশঙ্করা। কুম্ভ রাশি, কুম্ভ রাশি হচ্ছে কেদারনাথ, ঠিক আছে। আর মীন রাশি, মীন রাশিতে উচ্চস্থ হচ্ছে শুক্র, এবং শুক্র থেকে আমাদের সঞ্জীবনী মন্ত্র বা মৃত্যুঞ্জয় মন্ত্রটি আছে। তো যদি তুমি যদি দেখো যে এই যে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যেটি শুক্র বা মীন রাশির সাথে কানেক্টেড, সেটি থেকেই কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা তৈরি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ঊর্ধ্বারুকমিভ বন্ধনম মৃত্যুর মোক্ষয়ামামৃতাৎ। আচ্ছা, এই মানে জ্যোতির্লিঙ্গর ব্যাপারটা তুমি বললে, এটা কি করতে হবে, মানে ওখানে গিয়ে পুজো দিতে হবে, তাই তো? ওটাই আমার জানা ছিল। মানে এটা কি বছরে একবার করে যেতেই হবে বা এরকম কিছু, না একবার গেলে ভালো? ধরো নর্দার্ন ইউরোপ, ইউকে, আয়ারল্যান্ড, এটা মেষ রাশি দ্বারা রুলড। তুমি ইউকে বা আয়ারল্যান্ড যাওয়ার আগে যদি তুমি রামেশ্বর জ্যোতির্লিঙ্গ ভিজিট করো, তাহলে ওখানে তোমার ভিজিটটা যে কদিন তুমি আছো সেটা ভালো হবে। কিন্তু কারোর মকর রাশির ওই ব্যাপারগুলো যেগুলো বলছিলে সেগুলো যদি নিচস্থ হয় তাহলেও গেলে ভালো হবে। তাহলে মানে এর ক্ষেত্রে আর ওই জেমস স্টোনের মতো না 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 না, জেমস স্টোনটা অন্যরকম, জেমস স্টোনটা মেডিসিনের মতো কাজই করে, এটা অন্যরকম ভাবে কাজ করে, অন্য কনসেপ্ট। এটা আবার মেডিসিনের মতো, এটা মেডিসিনের মতো কাজ করে, যেখানে খারাপ সেখানে যাও, সেখানে আর ভালো থাকলে তো আরো ভালো, আরো ভালো। হ্যাঁ, আচ্ছা। এবার ধরো অনেকে জিজ্ঞেস করে যে আমার এই জন্মের মেন কর্মফল কি, তো আমি বলি যে চন্দ্র থেকে কেন্দ্র এবং সূর্য থেকে ত্রিকোণ যে রাশিটা আসবে, একটি রাশি হবে, সেই রাশির যে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গকে ওয়ার্শিপ করলে তুমি জীবনে প্রপার পাথ বা প্রপার রাস্তাটা খুঁজে পাবে, মার্গদর্শন পাবে। এমনি কি জানা যায়, মানে অ্যাস্ট্রোলজি থেকে এটা আমার প্রশ্ন, যে আমার কি কর্ম করা উচিত এই জীবনে? অবশ্যই জানা যায়। তোমার মেন কর্মফল কি, তোমার জীবনের ফোকাস কি, সেটা জানার 3টি উপায় আছে। একটা হচ্ছে তোমার আত্মকারক গ্রহ, যেটা হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট, সেটা যে ঘরে বসবে। ধরো আত্মকারক গ্রহ তোমার কেরিয়ারের ঘরে 10 নম্বর ঘরে আছে, তার মানে কেরিয়ার তোমার মেন ফোকাস। সেকেন্ড হচ্ছে তোমার ভৃগুবিন্দু। ভৃগুবিন্দু হচ্ছে তোমার একটা রাহু এবং চন্দ্রের একটা মিড পয়েন্ট। সেই ভৃগুবিন্দু থেকে আমরা জানতে পারি তোমার এই জীবনে একটা সময় আসবে যে সময় তুমি ওইখানটায় ফোকাস করবে। ধরো কারোর লগ্নে ভৃগুবিন্দু, সে হয়তো নিজের ফেম, নিজের পপুলারিটি বা নিজের স্বাস্থ্য নিয়ে প্রচুর তার কর্মফল থাকবে, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আরেকটি উপায় হচ্ছে যে চন্দ্র থেকে কেন্দ্র এবং সূর্য থেকে ত্রিকোণে যে রাশিটি আসে, সেই রাশিটিতে তার একটি মেন কর্মফল থাকবে। এবার ধরো কারোর ওই রাশিটা আসছে 4র্থ ঘরে, 4 নম্বর ঘরে, এবং 4th হাউসটা ড্যামেজড, তার মানে তার পারিবারিক সমস্যা মারাত্মক হবে, এবং ওটা তার জীবনের একটা মেন কর্মফল। তার জন্মানোর একমাত্র মানে অনেক কটা কারণেই, কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে পারিবারিক সমস্যা সে ফেস করবে। আবার অনেকের নেষ্টা গ্রহ থেকে পূর্বজন্ম দেখে, এবং রাহু থেকে। নেষ্টা গ্রহ হচ্ছে নবাংশের দ্বাদশপতি, এখান থেকে আমরা অ্যাফেয়ার দেখি। তো যদি কারোর নেষ্টা গ্রহ নবাংশের দ্বাদশপতি স্ট্রং হয়, তাহলে তার পুনর্জন্ম হয়েছে সেই মানুষটিকে বিয়ে করার জন্য বা কোনো একটা বিখ্যাত অ্যাফেয়ারের জন্য। ধরো এই রিসেন্টলি আমরা কোল্ড প্লের একটা কেস দেখলাম। তো ধরো এই যে একটা সাডেন ঘটনা, শনি বকরি হলো এবং যারা অপরাধ করছিল তারা অপরাধের শাস্তি পেতে শুরু করলো।
তো বেসিক্যালি এই যে অ্যাফেয়ারটা জীবনে এত বড় একটা ছাপ ছেড়ে গেল, এটা নেষ্টা গ্রহ থেকে দেখে, নবাংশে দ্বাদশপতি। আর অবশ্যই আমরা রাহুর পজিশন থেকে দেখতে পারি যে আগের জন্মে আমরা যেটাতে প্রচুর কাজ করেছিলাম সেটা কেতু, আর এই জন্মে আমরা যেটাতে প্রচুর ফোকাস করব সেটা হচ্ছে রাহু। তো যদি কারোর রাহু 10-এ থাকে, তার মানে সে সারা জীবনই কেরিয়ারে ফোকাস করবে। রাহু যদি কারোর 7মে থাকে, তাহলে সে সারা জীবনই তার রিলেশনশিপ রিলেটেড ঝামেলা ঝগড়া ইত্যাদি নিয়ে সে ভুগবে। এবং আচ্ছা, 10-এ থাকলে কেরিয়ারে ফোকাস করবে বললে, তার মানে কি কেরিয়ারেও ঝামেলা এই নিয়েই ভুগবে? রাহু যদি 10-এ থাকে তাহলে প্রথম কথা, রাহু একটি খারাপ গ্রহ এবং 10ম ঘরের কারক হচ্ছে সূর্য। তাহলে এইখানে আমি বিপরীত রত্ন দেব। আমি আবার একটু রেমেডিতে ফিরে আসি। মানে ধরো আমরা বিপরীত রত্নকে ফলো করি, প্রতিকূল রত্ন না, বিপরীত রত্ন। রাহু 10-এ, 10ম ঘরের মেন 2-3টে কারক আছে। প্রাইমারি কারক হচ্ছে বুধ, সেকেন্ডারি বা দ্বিতীয় কারক হচ্ছে সূর্য, এবং তৃতীয় কারক হচ্ছে শনি। শনি হচ্ছে লেবার, সূর্য হচ্ছে স্ট্যাটাস, এবং বুধ হচ্ছে কর্ম। তাহলে তাকে আমি একটি পান্না বা একটি রুবি তাকে প্রদান করতেই পারি, যদি সূর্য আর বুধ ভালো থাকে। সেক্ষেত্রে আবার এরকম হতে পারে। হ্যাঁ, তো এখানে ধরো কারোর অরুধা লগ্ন হচ্ছে, আমাদের স্ট্যাটাসকে দেখায়, অরুধা লগ্নের উপর দিয়ে শনি যাচ্ছে, তোমার মান সম্মান হানি হচ্ছে, তখন আমি তাকে, শনির বিপরীত গ্রহ কি? সূর্য। শনি সূর্য পারস্পরিক বিপরীত, তখন আমি তাকে সূর্যের একটি রুবি পাথর দিয়ে দেবো, সে বেঁচে যাবে। অনেক কিছু হিসেব করে দিতে হয়, অনেক কিছু খুব টেকনিক্যাল অ্যানালিসিস করে দিতে হয়। হুট করে দিয়ে দিলাম বা কিছু না না না, এটার জন্য যে লেভেলের আন্ডারস্ট্যান্ডিং লাগে সেটা এক্সপিরিয়েন্স প্লাস স্টাডি। এবার একটা জিনিস আমি জিজ্ঞেস করি, যেটা অফ ক্যামেরা কথা হচ্ছিল, সেটা হচ্ছে এই যে, মানে এটা আমি আগে অনেকজনকে জিজ্ঞেস করেছি, তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি একটা অন্যরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট বললে, যার জন্য আমরা বেশি ইন্টারেস্ট পেলাম। সেটা হচ্ছে যে এই যে বলে যে মৃত মানুষের ছবি ঘরে রাখতে নেই, এটা কতটা সত্যি? এটা কিছুটা সত্যি, কিছুটা মিথ্যে। তো তার মানে হচ্ছে যে আমরা 1 বছর অসুচ পালন করি এবং কোনো মানুষের মৃত্যুর 14 দিন অবধি তার কাজ চলে, কারণ 14 দিন অবধি তার নবাংশের দ্বাদশ ঘর, যেটা শ্রাদ্ধের ঘর, সেটা অ্যাক্টিভ থাকে। তো ওই 14 দিন তো শ্রাদ্ধের কাজ টাজ করে নেওয়া উচিত ভালো করে, এবং তারপরে 1 বছর অবধি তার কোনো ফটো বা সে যে জিনিসগুলোকে ভালোবাসতো সেগুলো জেনারেলি একটু দূরে সরিয়ে রাখাটাই বেটার। 1 বছর অবধি? 1 বছর। কারো যদি মৃত্যু হয় এই বছরের জুলাইতে, তাহলে পরের বছরের জুলাই অবধি। মানে সূর্য একবার প্রদক্ষিণ করলো 12টা রাশিকে, কারণ সূর্য থেকেই তো আমাদের আত্মা আসে, মানে আমাদের আত্মার কারককে সূর্য, নৈসর্গিক আত্মাকারাকা সূর্য। তাহলে সূর্য যখন 12টা রাশি ভ্রমণ করে ফেলবে, তখন যে মৃত মানুষ, তার যে সমস্ত বকেয়া ডিজায়ারগুলো ছিল, যেগুলো সে পুরো করতে পারেনি বা সে হয়তো তার ফ্যামিলির সাথে রিউনাইট করতে চাইছে, সেগুলো কেটে যায়। তো 1 বছর পরে তুমি ফটো রাখো না, কি অসুবিধা আছে? আমরা সুভাষচন্দ্র বোস, স্বামীজি, সত্যজিৎ রায়, এনাদের ফটো তো বাড়িতে রাখি, মা শারদা রামকৃষ্ণ পরমহংসদেবের ফটো তো বাড়িতে রাখি, ঠিক আছে? তো রাখা যেতেই পারে, অসুবিধা নেই। তুমি তোমার বাড়ির লোকের কথা জিজ্ঞেস করছো, মা বাবা গত হয়েছেন, আমরা ভালোবাসি, অবশ্যই রাখতে পারবো 1 বছর পর থেকে। এটা অ্যাকচুয়াল অ্যান্সার। আর একটা বিষয় হচ্ছে 14 দিন যে ব্যাপারটা বললে, 14 দিন অ্যাক্টিভ থাকে, এই অ্যাক্টিভ থাকার মানেটা কি? এটা একটা, কি বলবো, মডার্ন লোক যেটা বুঝবে, পোর্টাল। একটা পোর্টাল খুলে যায়, যেমন মার্ভেলের সিনেমায় দেখেছেন একটা পোর্টাল খুলছে, থর আসছে, লোকি আসছে, একটা পোর্টাল খুলে যায়। এটা নবাংশের দ্বাদশ ঘর হচ্ছে শ্রাদ্ধের ঘর। তো নবাংশের দ্বাদশ ঘরটা ওই 14 দিন অ্যাক্টিভ থাকে। ওই 14 দিন ওই জন্য বিভিন্ন রকমের কাজ করা হয়, যে মৃত্যুর পরে যে কাজ করা হয় 14 দিন ধরে করা হয়, তো এটা অ্যাক্টিভ থাকে। এবং এই সময় সেই আত্মাটার কাছে একটি সুযোগ থাকে যে পরের জন্মে অগ্রসর করার। যাদের কাজ ঠিক করে হয় না, তাদের হয়তো ভূত হয়ে ঘুরতে হবে। ধরো একজন মানুষের কটা জন্ম হবে, এটা আমরা সঞ্চিত কর্মফল থেকে দেখতে পাই। ধরো তোমাকে 1000 পয়েন্টের কর্মফল ভোগ করতে হবে, তুমি এই জন্মে এসেছিলে 100 পয়েন্ট নিয়ে, তো ধরো প্রত্যেক বছর তুমি 1 করে পয়েন্ট অতিক্রম করছো, কিন্তু তোমার মৃত্যু হলো 80 বছর বয়সে। তো তুমি তো ওই বাকি যে 20টা, সেই 20টা কী করে ভোগ করবে? সেই 20টা যদি তুমি শ্রাদ্ধের কাজটা ঠিক করে হয়, সেটাকে পরের জন্মে ক্যারি ফরওয়ার্ড করবে। আর না হলে এই জন্মে অ্যাজ আত্মান ভূত হয়ে বা একটা অন্য সূক্ষ্ম শরীর ধারণ করে, যেটাকে আমরা ভূতের শরীর বলি, সেই কর্মফলটাকে উপভোগ করবে। সেটাকে ওই 20 বছর, বাকি 20 বছর না, 20 বেশি লাগবে তাতে। তার কারণ হচ্ছে আমাদের এই যে শরীর, এই শরীরটা দিয়ে যে আমরা কর্মফল ভোগ করতে পারি, সেটা খুব তাড়াতাড়ি মিটে যেতে পারে। কিন্তু যদি আমাদের সূক্ষ্ম শরীর থাকে, তাহলে আমাদের অতগুলো সেন্স কাজ করে না, বা আমরা অত আনন্দ, অত দুঃখ উপভোগ করি না। ওই জন্য তাকে হয়তো 20 জায়গাটা 50 বছর লেগে যেতে পারে। এটাই হচ্ছে অতৃপ্ত আত্মার কনসেপ্ট।
যাদের মঙ্গল অষ্টমে থাকে বা পাপী গ্রহ অষ্টমে থাকে, বিশেষ করে মঙ্গল অষ্টমে, কারণ মঙ্গল অষ্টমে আকস্মিক মৃত্যুযোগ তৈরি হয়। মঙ্গল অষ্টমে, কেতু অষ্টমে, রাহু অষ্টমে, কেতু চন্দ্র অষ্টমে, রাহু চন্দ্র অষ্টমে, বা অষ্টমে একটা খুব খারাপ যোগ তৈরি হয়েছে। তো তাদের জেনারেলি তাদের যখন মৃত্যু হয়, অপমৃত্যু হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাদের কাজটা খুব ভালোভাবে করতে হয়, খুব নিষ্ঠা মতো করতে হয়, নাহলে তাদের আত্মাটা দীর্ঘদিন মুক্তি পায় না। এই জন্য জেনারেলি যাদের মৃত্যু অনেক বয়স্কর হয়, 80-90 পেরিয়ে, তাদের জেনারেলি কোনো প্রবলেম নেই, ওনারা জেনারেলি খুব ইজিলি মুভ করে যেতে পারেন পরের জন্মে। যদি কারোর মৃত্যু হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে। সেই ক্ষেত্রে কি মানে ধরো কারো মৃত্যুর এরকম সমস্যা আছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারো? ধরো মৃত মানুষের তোমার কাছে চার্ট এনে দিল কেউ, সে মানে এরকম ভুগছে বা এরকম কিছু সমস্যায় আছে মৃত্যুর পরে, সেটা কি বোঝা যায়? একটি ডেথ চার্ট হয়, জন্মের সময় যেরকম আমাদের একটি চার্ট হয়, একটু মৃত্যুর চার্ট হয়। তো মৃত্যু যে সময়টা মৃত্যু হলো, ধরো ডাক্তাররা যেরকম নোটিস করে টাইম অফ ডেথ, ঠিক আছে, টাইম অফ ডেথ 10:22 রাত্রিবেলা, ধরো 28শে জুলাই। তাহলে তার মানে কি, আমি তারপরে সেই চার্টটাকে আমি দেখবো, মানে সেই সময় আমি একটা চার্ট কাস্ট করব, সেই চার্টে দেখবো যদি অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে যদি শুভ প্ল্যানেট থাকে, ফ্যান্টাস্টিক। যদি অশুভ গ্রহ থাকে, তাহলে আমাকে খুব ভালোভাবে তার শ্রাদ্ধের কাজটি সম্পন্ন করতে হবে। আচ্ছা, মানে ওরকম জন্ম চার্ট যেমনি তোমরা বার করো, সেরকম মৃত্যুর ওই সেম ভাবেই না, সেম ভাবে চারটা তো তৈরি হবে, সেম ভাবে ওটা পড়ার স্টাইল, মানে ওই সময় যে প্ল্যানেট গুলো যেরকম ঘুরছিল সেটা তোমার চার্টে চলে আসবে, তাই তো? ওই যে মারা গেছে তার চার্টে চলে আসবে। যেমন ধরো লতা মঙ্গেশকরের মৃত্যু যে চার্টটা, উনি ডিরেক্টলি, আমার যেটা ধারণা, ডিরেক্টলি পাস অন টু দ্য নেক্সট লাইফ। ইয়েস। আচ্ছা, না এটা খুব ইন্টারেস্টিং, এটা আমি জানতাম না। যেমন অনেক সময় চার্ট হয়, যেমন অনেক সময় অনেকে বলেন যে লিওপোল্ড, যিনি কয়েক লাখ লোককে মেরেছিলেন, এবং এডলফ হিটলার, ওনাদের চার্টে যে তলগুলো বললাম না, ওটা একদম পাতালে আটকে আছে। তো ওর ফিরতে বহু সময় লাগবে। লিওপোল্ড বা যদি বলো যে অত্যাচারী যারা ছিল, তাদের ফিরতে সময় লাগে, কারণ তারা অনেকটা খারাপ কর্মফল ভোগ করে তারপরে আসবে। মানে ফিরতে বলতে কি তারা কোথায়, মানে পরের জন্মে আসতে সময় লাগে? এবার আসি আমি আত্মাকারাকা কনসেপ্টে। এই যে তোমার মৃত্যুর পর তোমার সোলের যে জার্নি, সুতল, অতল, তলাতল, পাতাল, রসাতল, মহাতল, বা ভুবা সোহা জানাতপা মাহা, এই যে লোকগুলোতে হয়, এই লোকগুলোতে তোমার তো কি হয়েছে মনে নেই, কিন্তু তোমার যে আত্মকারক গ্রহ তার মনে আছে, তোমার যে হায়েস্ট ডিগ্রি গ্রহ তার মনে আছে। তো সেই আত্মকারক গ্রহটা তোমার চার্টে যেভাবে প্লেসড, সেটাই দেখা যায় তোমার আত্মাটা কতটা যন্ত্রণা পেয়েছে। তো যদি এটা ওই ডেথ চার্ট দেখে তুমি করতে, মানে এইটা ডেথ চার্ট দেখে করতে পারবো না, এটা আমাকে বার্থ চার্ট দেখে করতে হবে। এটা বার্থ চার্ট দেখে? হ্যাঁ, ডেথ চার্ট থেকে যদি শুধু আমি দেখতে পাবো যে সেই আত্মাটা কিভাবে যাচ্ছে পরের জন্মে, আদৌ যেতে পারছে কিনা, ব্লকেজ আছে কিনা। আর বার্থ চার্ট দেখে, জন্ম চার্ট দেখে, মৃত্যুর পর দেখতে হবে। মৃত্যুর পর, মৃত্যুর সময় চার্ট তো বুঝতে পারবেন আগে তো, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে মৃত্যুর টাইমটা প্রেডিক্ট করতে হবে। করা যায়, 100% করা যায়, কিন্তু অনেকে বলতে মানে বলে না। আমি বলি না, আমি যেটা করি, আমি অ্যাপ্রক্সিমেটলি নেক্সট 6-7 বছরেরটা দেখি, আর বলে দিই এই বছরটা একটু অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই বছরে এই মন্ত্রটা করবেন। এবার ধরো কেউ বলছে যে না আপনি প্রেডিক্ট করুন আমি কবে মরবো, প্রথম কথা আমি ওটা করি না, হ্যাঁ, বাট করা যায়। এটার করার আমি কিছু কিছু বেসিক বলছি। ধরো তোমার পঞ্চমপতির যে তিথি, সেই তিথিতেই তোমার, সেই তিথির অধিপতির দশায় তোমার, সহজ করে বললি যে তোমার যদি যে পঞ্চম স্থান, ধরো তোমার হচ্ছে গিয়ে কি বলবো, তোমার হচ্ছে গিয়ে ধরো মেষ লগ্ন, ঠিক আছে, মেষ লগ্ন, তাহলে পঞ্চমপতি হচ্ছে তোমার বৃহস্পতি, তাহলে বৃহস্পতির তিথি কি, পঞ্চমী, তাহলে পঞ্চমী তিথি তোমার মৃত্যুর তিথি হতে পারে, তাহলে সেই তিথিতে তোমার মৃত্যু হবে। এবার কোন মাসে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যুপদের ত্রিকোণে যে রাশিগুলো থাকে, সেই রাশি দিয়ে যখন সূর্য যাবে সেই মাসে তোমার মৃত্যু হবে। তোমার জন্মের সময় কি হবে, অষ্টারুধার ত্রিকোণে যে লগ্ন রাইজ করবে সেই লগ্নে সেই ঘন্টায় তোমার মৃত্যু হবে। এইগুলো ক্রিটিক্যাল। হ্যাঁ, এবার সালটা 0 থেকে 36 শর্ট লাইফ, 36 থেকে 72 মিড লাইফ, 72 অনওয়ার্ডস লং লাইফ। তাহলে আমাকে দেখতে হবে যে কোন জায়গাটায় মৃত্যু হচ্ছে, এবং ধরো আমি আইডেন্টিফাই করলাম এর 72 থেকে 96 মধ্যে মৃত্যু হচ্ছে। এবার 72 থেকে 80 না 80 থেকে 88, এইভাবে দেখতে হবে যে আচ্ছা এইখানে মৃত্যু হচ্ছে। এইবার আমাকে আসতে হবে যে কোন বছরটা, এটা সুদর্শন চক্রদশা থেকে আমি আইডেন্টিফাই করি। শনির দৃষ্টি যে রাশিতে আছে সেই রাশির যখন সুদর্শন চক্রদশা আসবে, খুব টেকনিক্যাল হয়ে যাচ্ছে, সরি, বাট বলতেই হবে, তো কিন্তু খুব টেকনিক্যাল হয়ে যাচ্ছে, ভেরি সরি ফর দ্যাট, বাট এটা আমি লেম্যান টার্মসে বোঝাতে পারবো না।
সুদর্শন চক্র দশা থেকে কোন কোন বছর, তাহলে সুদর্শন চক্র দশা থেকে কোন বছর, কোন মাস সেটা সূর্যের গোচর দেখে, কোন তিথি সেটা পঞ্চম স্থান বা দশম স্থান বা অষ্টম স্থান থেকে, কোন ঘন্টা, এগুলো আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এই দিকে যাব না কারণ অনেকেই বুঝতে পারবে হ্যাঁ, না। এবং 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 এটা এক্সপ্লেন করাটাও খুব কঠিন যদি কেউ জ্যোতিষের সিরিয়াস স্টুডেন্ট না হয়ে থাকেন। না, ওটাই আমি বললাম যে এই দিকে মানে মানুষ এত কমপ্লিকেটেড জিনিসপত্র নিতে পারবে না হয়তো। না, সত্যি কথা বলতে কি এগুলো ক্যালকুলেট যখন আমাকে কেউ করতে বলে আমারও মানে অসুবিধা হয়। এবার আমি এটা দিয়ে একটা প্রশ্ন করি, এটার সাথে ওই চার্ট ক্যালকুলেশনের কোনো কানেকশন নেই, একদম বেসিক কোয়েশ্চেন। ধরো তুমি কাউকে প্রেডিক্ট করলে, মানে কেউ এরকম চ্যালেঞ্জ করছে, তুমি প্রেডিক্ট করলে যে এই মাসে ধরো 2026-এর জানুয়ারি মাসে তোমার 10 থেকে 12 তারিখের মধ্যে এরকম একটা হতে পারে। এটা কি মিসও হতে পারে? আমার ক্যালকুলেশন ঠিক হলে মিস হবে না। হবে না? না, মানে অনেকে বলে না যে এই ফাড়াটা আছে, ফাড়াটা কেটে গেলে হয়তো বেঁচে যাবে। সেটা কাটবে কিনা সেটা আমি দেখতে পাই। আচ্ছা, মানে তুমি শিওর বলতেও পারো? বলা যায়। যদি আমি ভুল করি, আমার সেলিব্রাল ক্যাপাসিটি কম, আমি বলবো আমার বুদ্ধি কম, আমি হয়তো ফর্মুলাটা ঠিক করে অ্যাপ্লাই করতে পারিনি, কারণ ফর্মুলাটা খুব কঠিন। মানে তোমাকে আমি যে স্টেপগুলো বললাম তার আগে 5-6টা স্টেপ আছে, খুব ডিফিকাল্ট। তারপরে একটা ব্যাপার থাকে যে এটাকে কিভাবে কাটানো যায়, বা যদি কাটানো যায়, কাটানো কি সম্ভব? আমার ধারণা 10% পসিবিলিটি আছে। তো সেটার জন্য মৃত্যুঞ্জয় মন্ত্র বেস্ট। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ভারুকমিভ বন্ধনাম মৃত্যুর মোক্ষ্যমামৃতাৎ। সকালে 108 বার, সন্ধেবেলা 108 বার, এনাফ। কিন্তু 10% চান্সেস নিষ্ঠাভাবে করলে হয়ে যেতে পারে, প্লাস আরও কিছু রেমেডি আছে। আচ্ছা, আমি জানি না তুমি দেখেছো কিনা, ইনস্টাগ্রামে মিডিলে খুব ভাইরাল হচ্ছিল, সেটা হচ্ছে শাহরুখ খান আর সালমান খানের মৃত্যু নিয়ে। যে একজন প্রেডিক্ট করছিল যে তাদের 65 বছর বয়সেই দুজনেই প্রায় একই টাইমে মারা যাবে। ও মাই গড! আমি জানি না, লোকে আমাকে গালাগালি প্লিজ দেবেন না, ওটাই ইনস্টাগ্রামে হ্যাঁ অনেক ফ্যান আছে, গালাগালি দিতে পারে, কিন্তু ইনস্টাগ্রামে আমি দেখেছি একজন বয়স্ক লোক এরকমভাবে প্রেডিক্ট করেছে একটা পডকাস্টে গিয়ে। দুটো ব্যাপার হতে পারে, হয়তো উনি ক্যালকুলেট করেছেন, কারণ আমি দুজনের আসল চার্টের অথেন্টিসিটি জানি না। আমি শাহরুখ খানের 3 রকম চার্ট দেখেছি। আচ্ছা, হ্যাঁ, আর সালমান খানের 2 রকমের চার্ট দেখেছি। আমার কাছে অথেন্টিকটা নেই, আর আমি ওনাদের ক্যালকুলেট করিনি। হয়তো উনি দেখেছেন কিছু একটা তাই বলেছেন, তো আমি এটাকে হ্যাঁও বলবো না, নাও বলবো না, তবে আমি বলবো যে ওপেন টু ভেরিফিকেশন। তা ওর জন্য আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি দেখেছো ইনস্টাগ্রামে? দেখো নিজে, আমি প্রথমবার শুনলাম। আচ্ছা, না হিন্দিতে হয়েছিল ওটা, তো খুব ভাইরাল হয়েছিল সেই টাইমে। একজন বলছে রিল সেভ কর লেতা হু, জব 65 সাল হো যায়গা উসকে বাদ আকে গালি দেবো। না, এটা ঠিক, কারণ এসব এটা অনেকে না মানে একটা মার্কেটিং স্টান্টও করে থাকে, তো এটা করা উচিত না, কারণ এখানে আমি মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলতে পারি না, এটা অনুচিত। এই যে একজন খুব কষ্ট পেয়ে মরে, আর একজন খুব স্মুথলি আমরা দেখি মারা যায়, যদিও মৃত্যু কোনোদিনই স্মুথলি এরকম ব্যাপার হয় না, কষ্টকর, বাট তাও আমরা যদি বলি যে এই দুটো মৃত্যুর মধ্যে আমার কোয়েশ্চেনটা আরেকটু এগোই তাহলে বেটার হবে, যে একজন দেখা যায় যে খুব সারা জীবন খুব বাজে কর্ম করে গেছে, একে জ্বালিয়ে গেছে, ওকে জ্বালিয়ে গেছে, তাও খুব স্মুথলি মৃত্যু হলো। আর একজন খুব মানে ভগবানের নাম নিয়েছে, মানে নাম মানে নিষ্ঠাভাবে, ওরকম দেখানোর জন্য না, খুব ভালো কাজ করেছে, তাও তার মৃত্যু খুব কষ্টকর হয়েছে। তো এইটা কেন হয়? প্রথম কথা আমি বলে দিই যে তুমি যেটা করবে তার ফল তোমাকে পেতেই হবে। যেমন আমি একটু ইংরেজিতে বলবো, পারমিশন চেয়ে নিয়ে, যে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। যেটা তুমি করবে তুমি সেটার ফলটা অবশ্যই পাবে, হয় এই জন্মে নয় পরের জন্মে। আমরা খুব খুশি হই যখন পাপী লোকরা এই জন্মে কর্মের ফলটা পায়, তাই তো? আবার আমরা খুব দুঃখী হই যখন একজন যোগ্য মানুষ তার প্রাপ্য মর্যাদাটা পায় না। কিন্তু এগুলো দেখো এভাবেই পৃথিবীটা চলছে। তো এবার আমি আসি মৃত্যুর ক্ষেত্রে। ধরো যদি কারোর অষ্টমে শনি থাকে, তাহলে তার দীর্ঘায়ু এবং তার ধীরে ধীরে ক্রনিক ডিজিজে মৃত্যু হয়, কারণ শনি যে কোনো জিনিসকে স্লো করে, আর শনি হচ্ছে আয়ুষ কারক। তো ও যখন আয়ুর ঘরে বসে যায় তখন আয়ুটাকে বাড়িয়ে দেয়, কিন্তু ক্রনিক ডিজিজ করে দেবে, লম্বা চলবে। শনি কেন ক্রনিক ডিজিজ করবে? কারণ শনি হচ্ছে কষ্টের কারক। তো শনি চায় তুমি অনেক বেশি কর্মফল এই জন্মেই শেষ করে দাও, তো শনি কিন্তু লম্বা টেনে নিয়ে যাবে। মঙ্গল অষ্টমে,
মঙ্গল হচ্ছে শনির শত্রু, আর অষ্টম ঘরের কারক হচ্ছে শনি। তাহলে মঙ্গল যখন অষ্টমে বসবে, সেই মানুষ জীবনে প্রচুর রিস্ক নেবে। সে বড় বড় লোন নেবে, বাঞ্জি জাম্পিং করবে, প্যারাগ্লাইডিং করবে, প্যারাশুট নিয়ে ঝাঁপ দেবে, জোরে গাড়ি চালাবে। তো এই জন্য এদের অ্যাক্সিডেন্টাল ডেথ বা অপমৃত্যু হওয়ার চান্স থাকে। আচ্ছা, এবার আসি বৃহস্পতি অষ্টমে। বৃহস্পতি অষ্টমে থাকলে সে আগে থেকে জানতে পারবে আমার কবে মৃত্যু হবে। মানে ধরো সে বুঝতে পারছে হ্যাঁ আমার এই রোগটা এবার হয়ে গেছে, আর আমি বেশি দিন নেই, যাওয়ার আগে সব কাজ কমপ্লিট করে নিল। সেটা হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, তো এটা বলতে পারো যে বৃহস্পতি অষ্টমের মৃত্যুটা হচ্ছে পরিবারের লোক আশেপাশে থাকবে এবং সবাই একসাথে থাকবে, সেই সময় তার মৃত্যু হবে, খুব শুভভাবে মৃত্যু হবে। এবার ধরো তারা ডেকে নেয়, এটা আমি দেখেছি, ডেকে নেয়, লাস্ট টাইমে তারা শেষবারের মতো জল পায়। যাদের রাহু অষ্টমে থাকে তাদের কিন্তু অনেক সময় বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে। ঠিক আছে, তারা অনেক সময় কোনো ভুল দ্রব্যাদি খেয়ে নিতে পারেন, যার দ্বারা তাদের শরীরে বিষক্রিয়া হয়ে মৃত্যু ঘটতে পারে বা কোনো ইনফেকশনে মৃত্যু ঘটতে পারে। ঠিক যেরকম কেতু যদি অষ্টমে থাকে তাহলে মৃত্যুর কারণ কীট পতঙ্গ ঘটতে পারে, কীট পতঙ্গজনিত রোগ বা এরকম কোনো ব্যাপার তাদের কিন্তু ক্ষতি করতে পারে। ঠিক আছে, এবং রাহু এবং কেতু যদি অষ্টমে থাকে তাহলে মৃত্যু হঠাৎ করে হয় এবং মৃত্যুর আগে যে আমার মৃত্যু কবে হবে সেই রকমের কোনো ধারণা মানুষ করতে পারেন না। আচ্ছা, চন্দ্র অষ্টমে জেনারেলি মানসিক অস্থিরতা দেয়। তো যাদের চন্দ্র অষ্টমে থাকে তাদের একটু জেনারেলি মৃত্যু ভয় থাকে, কিন্তু ওনারা যখন মারা যান তখন ওরা খুব একটা মানসিকভাবে সুখ পান না বা একটু মানসিক যন্ত্রণায় ভোগেন। ঠিক আছে, এরপরে তুমি আসো যাদের যাদের সূর্য অষ্টমে, তুমি অনেক সময় দেখে থাকবে অনেক সেলিব্রিটিদের মৃত্যুর পরে ফেমটা বেড়ে যায়। কেউ চিনতো না, মৃত্যুর পরে ধরো ফেমটা বেড়ে গেল, সুশান্ত সিং রাজপুত ইত্যাদি। আমি বলছি না সুশান্ত সিং রাজপুতের এরকম প্লেসমেন্ট ছিল, বাট এরকম ঘটনা অনেক সময় ঘটে যে সূর্য আর মঙ্গল যদি অষ্টমে থাকে তাহলে অনেক সময় যে মৃত্যুর পরে তার পপুলারিটি বাড়ে। যেমন অনেক ডাইরেক্টর ছিলেন যারা মৃত্যুর পরে ফেম পেয়েছেন, ভ্যান গগ টাইপের আর্টিস্ট ছিলেন যারা মৃত্যুর পরে ফেম পেয়েছেন, তাদের ক্ষেত্রে অষ্টম স্থানে রাজযোগ থাকে। আচ্ছা, তো অষ্টম স্থানে রাজযোগ বা শুভ গ্রহ থাকলে অনেক সময়, বা পাওয়ারফুল গ্রহ থাকলে অনেক সময় মৃত্যুর পরে ফেমটা বাড়ে। বুধ অষ্টমে থাকলে তাদের মৃত্যুর পর তাদের পরিবার লাভবান হয়। মানে যাদের বুধ অষ্টমে থাকে, জেনারেলি বুধ অষ্টমে প্রচুর টাকা পয়সার যোগান করে দেয়। তো হ্যাঁ, এলআইসি করে বা ধরো তারা প্রচুর পরিমাণে টাকা পয়সা রেখে গেছে, তারা ধনী ব্যক্তি, তো তাদের ছেলে মেয়েরা তাদের পরিবার লাভবান হয়। তাহলে এবার দেখো যে মৃত্যু স্থান আমরা দেখতে পাই অরুধা লগ্ন থেকে তৃতীয়। অরুধা লগ্ন থেকে তৃতীয় স্থানে যদি আমরা যাই, সেখান থেকে আমরা মৃত্যু স্থান কিন্তু দেখতে পাই যে কোন স্থানে মৃত্যু হবে। তো ধরো অরুধা লগ্ন কারোর হচ্ছে, ধরে নাও লগ্ন বলতে অরুধা লগ্ন একটি লগ্ন, মানে একটি পয়েন্ট আমাদের হরোস্কোপে যেখান থেকে আমরা আমাদের সোসাইটিতে স্ট্যাটাসটা দেখতে পাই। আচ্ছা, তো সেখান থেকে তৃতীয় ঘর হচ্ছে মৃত্যু স্থান। তো কারোর যদি অরুধা লগ্ন হয় বৃষ রাশিতে, তাহলে ওখান থেকে 3 নম্বর ঘর হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বোঝায় জলা জায়গা, তো তার একটু পুকুরের পাশে বা জলা জায়গায় এরকম একটা বডি পড়ে রয়েছে। হ্যাঁ, বডি পড়ে রয়েছে বলবো না, হ্যাঁ আমি বলবো যে ধরো বাবা কর্কট রাশি পরিবারের লোকদেরও বোঝায়, তো পরিবারের লোকরা তার পাশে থাকবে। আচ্ছা, তো এইভাবে আমরা বলতে পারি। মানে আমি যেটা বুঝছি সবকিছুই প্রেডিক্ট করা যায় যদি মানুষ জানতে চায়, কিন্তু এটা সময় সাপেক্ষ নাকি, মানে এত কিছু ক্যালকুলেশন সবকিছু প্রেডিক্ট করা যায়, এবং এগুলো প্রেডিক্ট যদি আমি সাধারণ মানুষের জন্য করতে শুরু করি এটা প্যানিক ক্রিয়েট করবে। তার থেকে বরং আমি কেরিয়ার বা এতে ফোকাস করি। কিন্তু আমি দেখি যখন আমার কাছে কেউ আসছেন চার্ট নিয়ে, আমি দেখলাম উপপদ লগ্ন থেকে দ্বিতীয় পতি নিজের রাশিতে, ও বর বা বউ আগে মারা যেতে পারে, ওয়ার্নিং দিই, আপনি হরোস্কোপ যখন ম্যাচিং করাবেন আমাকে দিয়ে, আমি কিন্তু আপনার যে ছেলেটির চার্ট বা যে মেয়েটির চার্টটা পাঠাবেন তার লঞ্জিভিটিও আমি চেক করব, কারণ তার আগে মৃত্যুর যোগ আছে। তো হাজব্যান্ড বা ওয়াইফের আগে মৃত্যু হবে কিনা এগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, ধরো যদি লগ্ন চার্টে অষ্টমপতি স্ট্রং হয় তাহলে তুমি বেশি দিন বাঁচবে, যদি নবাংশ চার্টে অষ্টমপতি স্ট্রং হয় তাহলে তোমার বউ বেশি দিন বাঁচবে। তো অনেকে বলে যে আমি আগে যাব না আমার বর আগে যাবে, কে বেশি দিন বাঁচবে। তো দেখতে হবে যে নবাংশে অষ্টমপতি কতটা স্ট্রং। নবাংশে যদি অষ্টমপতি দুর্বল হয় তাহলে পার্টনারের মৃত্যু আগে হবে। তবে এরকম কেউ জিজ্ঞেস করে? ম্যাক্সিমাম করে 50-এর পরে যারা আছে তারা। আচ্ছা, মানে তুমি যদি কোয়েশ্চেনটা দেখো 50-এর পরের ক্লায়েন্টরা একরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে, 40-এর একরকম, 30-এর একরকম, 20-এর একরকম। সব থেকে আমার ভালো লাগে 20-র লোকেদের সাথে কথা বলতে।
কেন কেরিয়ার নিয়ে? বর দেখতে কেমন হবে, বউ দেখতে কেমন, 1000টা কোয়েশ্চেন, এবং মজা লাগে বলতে। এবার যখন আমি 50-এর উপর যাই, কিভাবে মারা যাব, মানে কি হবে, মানে তখন ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো আসতে থাকবে। আমার ছেলের বউয়ের সাথে আমার সম্পর্ক কীরকম হবে, তখন আমার কাছে 3টে চার্ট লাগে। আমি তার চার্ট দেখে তো বলতেই পারবো, কিন্তু আমার কাছে অনেক মাল্টিপল লাগে। তো তখন কোয়েশ্চেনগুলো চেঞ্জ হয়। আসলে তোমার ইচ্ছা, যেমন তুমি দেখবে, যেমন আমি ইয়াং অ্যাস্ট্রোলজার, আমার এখন 30 বছর বয়স, তো আমার মেনলি রিসার্চটা কেরিয়ার নিয়ে, বিয়ে নিয়ে। যারা একটু বয়স্ক অ্যাস্ট্রোলজার আছেন, যারা 60 পেরিয়ে গেছেন, ওনারা এসব নিয়ে কেয়ার করেন না। ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা শুধু বলবেন যে হ্যাঁ, আমি ওনার মৃত্যুটা ঠিক প্রেডিক্ট করেছিলাম। মানে ওনারা শুধু ওই সব নিয়ে কাজ করছেন। তো এটা ম্যান টু ম্যান ভ্যারিও করে। কিন্তু ধরো তুমি কারো চার্ট দেখছো, সে তার কেরিয়ার নিয়ে বলছে, কিন্তু তুমি সামনে দেখতে পাচ্ছ যে তার মৃত্যু আছে আর 7-8 মাসের মধ্যে, কথার কথা বলছি, তখন কি তুমি বলো যে সাবধান থাকতে? যদি আমার কাছে যেই আসুক, আমি প্রথম তাকে তার অ্যান্সার দিই না যতক্ষণ আমি হেলথ বিচার করছি। ধরো কী হয়েছে, অনুভবজি আমি শুধুমাত্র বিয়ের ব্যাপারে জানতে চাই, হ্যাঁ, আমি বলি আগে আপনি চুপ করুন, আগে আমি যেটা বলছি শুনুন। এই হচ্ছে আপনার ডায়েট, এটা করবেন না, ওটা করবেন না, এখানে যাবেন না, এখানে ঘুরতে যাবেন না, করলে আপনার বিপদ আছে। আমি আগে ওটা দিয়ে শুরু করি, কারণ আগেরকার দিনের অ্যাস্ট্রোলজাররা কীরকম ছিলেন, যে তুমি ওনাদের কাছে গিয়ে আমার বিয়ে কবে হবে এগুলো জিজ্ঞেস করতে পারবে না। ওনারা কি বলতে চাইছেন আগে সেটা শোনো, যে আমি কি বলতে চাইছি তোমাকে, তারপরে তো তোমার বিয়ে আছেই, বিয়ে তো করবে, চাকরি তো করবে, আগে বাঁচো। তো মেনলি আমি এটা ফোকাস করি সবার আগে, যে কী ডায়েট, কী রোগ, সবার আগে আমি বলি আচ্ছা দেখো, তোমার কিন্তু এখানে হার্টের প্রবলেম হবে, তোমার কিন্তু এটা খাওয়া উচিত না, তোমার কিন্তু ওটা খাওয়া উচিত না, তোমার কিন্তু এই বছরগুলো প্রবলেম আছে। এইবার আমি বুঝলাম যে এই মানুষটা কী, এইবার আমি ঢুকবো মেন প্রেডিকশানে। বাট আমি আগে হেলথের এটাই দিই। তো আমার কাছে ওটা খুব বড় প্রায়োরিটি, কারণ মনে হয় যে টাকা হারালে টাকা পাওয়া যায়, ঠিক আছে, বউ হারালে বউ পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু শরীর হারালে তো শরীর পাওয়া যায় না। তোমার একটা অর্গান যদি বাদ চলে যায়, তোমার যদি অ্যাম্পিউটেশন হয়ে যায়, পাওয়া যায় না। অনেকের ক্ষেত্রে আমি অ্যাম্পিউটেশন প্রেডিক্ট করেছি, এবং মন্ত্র দিয়েছিলাম, অল্প চোটের উপর দিয়ে বেরিয়ে গেছে। মানে ধরো হাত কেটে বাদ যাওয়া, অঙ্গহানি, এগুলো প্রেডিক্ট করা যায়, এগুলোর আলাদা স্টাডি আছে। অনেক কিছু নতুন জানতে পারছি আজকের পডকাস্টে। বাট লাস্ট প্রশ্ন, যেটা দিয়ে মানুষ তোমার কাছে ভিড় অবশ্যই করে আশা করছি, সে এই প্রশ্নটা নিয়ে বা এই কনসেপ্টটা নিয়ে, সেটা হচ্ছে ডিভোর্স। ওকে, তো ডিভোর্স এত হচ্ছে এখনকার দিনে, ওকে আমি ছোটো করেই জিজ্ঞেস করব, খুব বেশি বাড়াবো না। তো এর ফলে যেহেতু আমি পুনর্জন্ম নিয়ে আজকে কনসেপ্ট করছি, তো সেই কানেকশানটাই আমি রাখছি এখানে। আমি ডিভোর্সের প্র্যাকটিক্যাল কথায় আমি যাচ্ছি না, যে কীভাবে প্রেডিক্ট করে। আগের জন্মের কর্মফলের জন্য কি এই জন্মে ডিভোর্স বা এরকম কিছু হয়? 100%। তুমি যদি দেখে থাকো, তুমি যদি আগের জন্মে কাউকে চিট করে থাকো, সেই মানুষটা তো এই জন্মে এসে তোমাকে চিট করবেই। এটা কি বোঝা যায় যে আগের অবশ্যই বোঝা যায়। এর কিছু টেকনিক আমি বলছি। সবার আগে দেখতে হবে তোমার তিথি কি। ধরো তোমার ষষ্ঠী তিথিতে জন্ম, এবং তোমার তিথির যে অধিপতি, ধরো তোমার যদি ষষ্ঠী তিথিতে জন্ম হয়, তোমার তিথির অধিপতি হচ্ছে শুক্র, এবং আমাকে দেখতে হবে যে তার চার্টে, যে তোমার গার্লফ্রেন্ড, আচ্ছা, তার চার্টে কি শুক্রের কানেকশন নবম স্থানের সাথে আছে। নবম স্থান হচ্ছে পাস্ট লাইফ, আর তিথি হচ্ছে রিলেশনশিপ। কারণ তিথি কি, সূর্য এবং চন্দ্রের মধ্যে যে ডিগ্রি ডিফারেন্স, সেটাই তো তিথি, তাই তো? মানে একটা তিথি মানে সূর্য থেকে চন্দ্র 12 ডিগ্রি দূরে গেছে, তাহলে কটা তিথি হয়? 15টা তিথি হয়। তাহলে 15 × 12 করো, 360, একটা সার্কেল পাচ্ছ তো? তো সেটাই তো সূর্য এবং চন্দ্র। সূর্য হচ্ছে ফাদার, চন্দ্র হচ্ছে মাদার, বাবা এবং মা, তাদের মধ্যে একটা ডিগ্রির একটা রিলেশনশিপ হচ্ছে। তো তাই জন্যই তো আমরা সবাই ক্রিয়েটেড হয়েছি। তো তিথি থেকে আমরা রিলেশনশিপ দেখি। তো তোমার তিথির অধিপতি গ্রহ যদি তোমার গার্লফ্রেন্ডের চার্টে নবম স্থানের সাথে কানেক্টেড থাকে, তাহলে তোমরা 5 জন্মের সাথী। আচ্ছা, তাহলে কোনো প্রবলেম হবে না? না, হতেই পারে। এবার 5 জন্ম থেকে শত্রুতা আসতেই পারে। আচ্ছা, সেটা তো আমাকে আবার আলাদাভাবে দেখতে হবে। কিন্তু তুমি যদি দেখে থাকো, প্রত্যেকটি লগ্নেরই সপ্তম স্থান তার শত্রু গ্রহ। ধরো তোমার যদি হয় কন্যা লগ্ন, কন্যা লগ্নের অধিপতি হচ্ছে বুধ, তাহলে কন্যা লগ্নের সপ্তম ঘর হচ্ছে মীন রাশি, মীন রাশির অধিপতি বৃহস্পতি। বুধ এবং বৃহস্পতি তো শত্রু। তার মানে আমরা প্রত্যেকেই, আমরা যে বিয়ে করছি, আমরা অ্যাকচুয়ালি কী করতে চাইছি? আমরা অ্যাকচুয়ালি আমাদের পূর্বজন্মের যে শত্রু বা যারা শত্রু ছিল, সেটা যে কেউ হতে পারে, তার সাথে ম্যারেজ করে ইউনিভার্সের এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি। মানে আমার বউ আমার আগের জন্মের শত্রু ছিল, বা কোনো একটা ব্যাপার ছিল, এবং হয়তো ওই শত্রুটাকে ওভারকাম করে এই জন্মে মিত্রতা এবং প্রেম ভালোবাসা তৈরি হবে। তবে না গিয়েই যে তোমার কর্মফলটা সম্পন্ন হবে। যে ইউনিভার্স সবসময় একটা সাম্য অবস্থায় আসতে চায়, ইকুইলিব্রিয়ামে আসতে চায়। তো ওই ইকুইলিব্রিয়ামটা, ওই সাম্য অবস্থাটা তুমি কীভাবে অ্যাচিভ করবে? তুমি যখন তোমার রাগ অহংকার শূন্য করবে, বা কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষকে শূন্য করবে, তখনই তো গিয়ে তুমি মোক্ষ পাবে।
তো এইভাবে আমরা বিভিন্ন আমাদের কর্মফলকে সাম্যাবস্থায় আনি বা নিউট্রালাইজ করি। তার মানে আগের জন্মে তার সাথে আমার কোনো না কোনো কানেকশন ছিলই, অবশ্যই, তার জন্য এই জন্মে হচ্ছে। এবার যদি আগের জন্মে সে আমার শত্রু হয়ে থাকে, তাহলে এই জন্মে ক্ষতি করবে না, সেটার কি গ্যারেন্টি? আমি ডিভোর্সের কথা বাদ দিয়ে বলছি এখানে, নর্মাল সেটা তোমার সপ্তম স্থান কতটা ভালো, তুমি যদি পুরুষ হও তোমার শুক্র কতটা ভালো, নবাংশ কতটা ভালো, সপ্তম স্থান কতটা ভালো, তুমি যদি মহিলা হও তোমার বৃহস্পতি কতটা ভালো, সপ্তম স্থান কত ভালো, নবাংশ কতটা ভালো, সেখান থেকে আমরা দেখতে পাই অনেক ফর্মুলা অ্যান্ড ডিটেল থিওরি, বাট আমরা দেখতে পাই। তবে জেনারেলি যদি শুক্র ষষ্ঠে থাকে তাহলে জেনারেলি মহিলারা তোমার শত্রু হন এবং ওয়াইফ শত্রু হতে পারে। সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ঝামেলা হতে পারে। সপ্তমপতি যদি ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে থাকে তাহলে বিয়েতে প্রবলেম হয়। রাহু কেতু যদি সপ্তমে থাকে D1 এবং D9 চার্টে তাহলে বিয়েতে প্রবলেম হয়। বৃহস্পতি এবং শুক্র যদি নিচস্থ হয় D1 বা D9 তাহলে বিয়েতে প্রবলেম হয়। এগুলো খুব বেসিক কথা বললাম। তার সাথে হচ্ছে গিয়ে কোনো যদি খুব বাজে যোগ তৈরি হয় সপ্তম বা অষ্টম ঘরে, কারণ সপ্তম ঘর হচ্ছে বিবাহের স্থান, অষ্টম ঘর হচ্ছে বিবাহের লঞ্জিভিটির ঘর, তাহলে অষ্টমে যদি বাজে প্রভাব থাকে নবাংশ এবং D1 চার্টে তাহলে বিয়ের লঞ্জিভিটি কমে যায়। আগেরকার দিনে ডিভোর্স ছিল না, এখন কালচার চেঞ্জের সাথে ডিভোর্স বাড়ছে। পর্তুগালে 95% ডিভোর্স রেট, আমাদের দেশেও আস্তে আস্তে বাড়ছে। তার মানে একটা সময় এরকম আসতে পারে যে ডিভোর্স হওয়ার জন্য ডিভোর্সের যোগ লাগবে না, মানে ডিভোর্সটা মানে বিয়েটা প্রেমের জায়গায় চলে যেতে পারে। মানে প্রেম করে যেরকম ব্রেকআপ হয় সেরকম বিয়ে করে ডিভোর্স হয়, এটা এতটাই নর্মাল বা নর্মালাইজ হয়ে যেতে পারে অনেক সোসাইটিতে। হ্যাঁ, অনেক সোসাইটিতে এখন এটা নর্মালাইজ হয়ে গেছে। পর্তুগাল, ইউক্রেন এবং জার্মানি, ইউকে, এই সমস্ত কান্ট্রিতে। ভারতে কম। ভারতে তো একটা ব্যবসার জায়গা, আমি জানি না বাইরে সেটা ব্যবসার জায়গা কিনা। ইন্ডিয়ায় যেটা হচ্ছে বেশিরভাগ, আমি সবাইকে বলবো না, অবশ্যই অনেকে সমস্যার জন্যই ডিভোর্স নিচ্ছে, বাট ভারতে আমরা রিসেন্টলি যা কেস দেখছি সবই কিন্তু ডিভোর্সগুলো একটা ব্যবসার জায়গায় দাঁড়িয়ে আসছে, যে অ্যালিমানি বা এরকম কিছু। এটা সত্যি কথা, এবং এটাও আমরা দেখতে পারি যে কেউ তার হাজব্যান্ড বা ওয়াইফের দ্বারা কারোর চার্টে ডোমেস্টিক ভায়োলেন্সের যোগ আছে কিনা। মঙ্গল এবং কেতুর যোগ যদি বা প্রভাব, রাশি দৃষ্টি, গ্রহ দৃষ্টি এবং কনজাংশন যদি সপ্তমে থাকে তাহলে সেই মহিলার চার্টে তুমি ডোমেস্টিক ভায়োলেন্স প্রেডিক্ট করতে পারো, বা শনি মঙ্গল যোগ থেকেও দেখতে পারো। তো ঠিক এই ফর্মুলাটা যদি কাজে না লাগে তাহলে ফলস ডোমেস্টিক ভায়োলেন্স কেস। ঠিক আছে, অষ্টম স্থান থেকে আমরা ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া দেখি। তো যদি কোনো মহিলা বা পুরুষের অষ্টম ঘর খুব স্ট্রং হয় তাহলে আমরা দেখতে পাবো যে সেই মহিলা বা সেই পুরুষ অ্যালিমনিতে প্রচুর টাকা পেতে পারে, এবং সিমিলারলি তার পার্টনারেরও চতুর্থপতি অষ্টমে বা অষ্টমপতি ড্যামেজ থাকবে, দ্বিতীয়পতি ড্যামেজ থাকবে, যার দ্বারা আমরা বুঝতে পারছি সে প্রচুর টাকা হারাবে থ্রু ডিভোর্স। এবার আমি জাস্ট লাস্ট একটা বোকা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে কত টাকা, যেটাও কি প্রেডিক্ট করা যায়? কত টাকা এটা দেশের আইন কানুন, বর্তমান সমাজ ব্যবস্থা এবং দেশকাল পাত্রের উপর ডিপেন্ড করে। তবে আমি এইটুকু বলতে পারি যে তুমি তোমার এন্টায়ার প্রপার্টির 10%, 20% বা 50% হারাবে। সেটা বার্ষিক রাশিফলে আমরা প্রত্যক্ষভাবে দেখতে পেয়ে যাই, এবং সিমিলারলি যিনি প্রপার্টিটি পাচ্ছেন তার চার্টেও প্রপার্টি গেনের যোগ থাকে। যে অনেক কিছু বিষয় নিয়ে কথা বললাম, তুমি একরকম মানে তোমার সাথে একরকম কথা হয়েছিল, বাট অনেক কিছু আমরা ইনক্লুড করলাম। হ্যাঁ, যে পডকাস্টে আমরা শুরু করলাম পুনর্জন্ম দিয়ে, তারপর একটা জেমস স্টোনের যে মিথগুলো রয়েছে সেগুলো হয়তো আমরা কিছুটা ভাঙতে পারলাম, তারপর মৃত্যু নিয়ে কথা বললাম, শেষমেশ একটা ডিভোর্সের ছোটোখাটো কোর্স টাইপের হয়ে গেল। বাট খুবই ভালো লাগলো, এত ডিটেল প্রেডিকশন মানে আমার মনে হয় না কোনো অ্যাস্ট্রোলজার আমাদের চ্যানেলে এসে দিয়েছে, সেটা খুব ভালো লাগলো যে তুমি এতটা ডিটেলে গিয়ে যে বললে। হয়তো দর্শকের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কারণ তারা তো অনেকে হয়তো বেসিক শিখছে বা জানে, তাই বেসিকটা বুঝতে পারবে, কিন্তু তুমি একদম গভীরে গিয়ে বললে সেটা হয়তো অসুবিধা হতে পারে, বাট আমার মনে হয় অনেকটা হেল্পফুলও হবে। হ্যাঁ, মানে দর্শকরা এইটুকু বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজির ক্ষমতা কতটা, সেটাই আমি আজ বুঝলাম যে তুমি এতটা ডিটেলসে বললে, সেটা আমার খুব ভালো লাগলো। এটাও বলা যায় যে আপনার হাজবেন্ডের কোন অর্গ্যানটা বিয়ের পর বাদ যাবে। আমি অনেককে প্রেডিক্ট করেছিলাম যে আপনার হাজবেন্ডের এরকম একটা গলস্টোন অপারেশন হবে, হাজবেন্ডের চার্ট না দেখে অর্গ্যান প্রবলেম হবে, সেটাও প্রেডিক্ট করা যায়। আচ্ছা, এত ডিটেলস পাচ্ছে বাবা, থ্যাংক ইউ তুমি এলে। আশা করছি আবার আমরা অন্য কোনো পডকাস্টে অন্য দিন বসবো, অন্য কোনো পডকাস্টে মানে ইউটিএসেই বসবো, বাট বসবো। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো।